আমি চ্যালেঞ্জ করতেছি আজকের এই অধ্যায়ের ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। কেন না? কারণ আমি এই অধ্যায়ের সবগুলো টপিক, কনসেপ্ট এবং সূত্রগুলো আজকে আমরা ডিটেলস আলোচনা করে দিব। ওকে, অর্থাৎ নবম দশম শ্রেণী যারা আছো তাদেরকে বলতেছি আজকে আমরা পদার্থবিজ্ঞান অধ্যায়ে 3 বল এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই দ্রুত তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। আমি যা বলবো সবগুলাই কি হবে, নোট আকারে চলে যাবে। ওকে, অর্থাৎ আমার মুখের কথা তোমাদের হবে কি খাতা কলমের নোট। যে ভিডিওটা যেহেতু বড় হবে তোমরা এক নাগারে না দেখে, আমি বারবার বলি এটা যে ভেঙে ভেঙে দেখবে। ধরো আজকে 15 মিনিট, কালকে 15 মিনিট, এরপর দিন 10 মিনিট, এরকম ভাবে দেখলে ইনশাআল্লাহ দেখবা যে আর বোরিং আসবে না, পুরো অধ্যায়টা কি নরমালি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের হচ্ছে নিউটনের প্রথম সূত্র নিয়ে। নিউটনের প্রথম সূত্র বলে যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে বস্তুটি কি গতিশীল হবে, আর যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে কি বস্তুটি গতিশীল হবে না। অর্থাৎ আমি একটা বস্তুকে আমরা যখন ঠেলবো বা ধাক্কা দিব তখনই কি বস্তুটি গতিশীল হবে, এছাড়া আপনা আপনি কি গতিশীল হবে না। আর আমরা যদি কোনো বস্তুকে গতিশীল করে ছেড়ে দেই তাহলে এটা সারা জীবন কিভাবে চলতে থাকবে। কখনো যদি কেউ বাহ্যিক বল প্রয়োগ করে তাহলে বস্তুটা থামবে, না হলে কি থামবে না। ওকে, তো এটা একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আগে আমরা প্রথম অংশ নিয়ে কাজ করি। অর্থাৎ একটা বস্তু যখন থাকবে নরমালি অবস্থায়, আমরা যদি বল প্রয়োগ করি তাহলে কি গতিশীল হবে, আর যদি বল প্রয়োগ না হলে কি তাহলে গতিশীল হবে না। এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলে, দ্বিতীয় অংশটা একটু অবাস্তব মনে হয়। দ্বিতীয় অংশটা বলে যে কোনো বস্তু যদি গতিশীল ভাবে আমরা ছেড়ে দিই, ওকে, তাহলে বস্তু সারা জীবন কি হবে, চলতে থাকবে। কিন্তু বাস্তবে কি এটা সম্ভব? বাস্তবে কি এটা সম্ভব নয়। কেননা কোনো বস্তু যদি কোনো তলের উপর দিয়ে চলে তাহলে কি হয়, তার বিপরীত দিকে একটা বল কাজ করে, যেটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। কি বলি আমরা? ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের কারণে বস্তুটাকে আমাদের এক সময় কি হয়, থেমে যায়। তুমি কোনো সাইকেল, কোনো যানবাহন চালিয়ে দিবা, ছেড়ে দিবা, বা কোনো মার্বেল ফ্লোরের উপর ছেড়ে দিবা, দেখবা যে খানিকটা অংশ যাওয়ার পর কি হবে, আস্তে থেমে যাবে। কারণ যে বস্তুটা যে তলের উপর দিয়ে চলে সেই তল তার বিপরীত দিকে কি করে, একটা বল দেয়, যার ফলে কি বস্তুটা থেমে যায়। ওকে, কিন্তু যদি এই ঘর্ষণ বল বা বিপরীত দিকে যদি বলটা না থাকতো তাহলে আমরা যদি কোনো বস্তুকে গতিশীল করতাম তাহলে কি সারা জীবনে কি চলতে থাকতো। সুতরাং সূত্র আমাদের কি দাঁড়াও, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে কি চলতে থাকবে। আমি বলছি, আমি যা বলবো এটাই কি নোট। ওকে, আলাদা করে কি লেখার দরকার নাই, তোমরা লিখবা, আমি বলবো তোমরা লিখবা। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। এখন নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা ধারণা পাই। কয়টা ধারণা পাই? দুইটা। এটা এমসিকিউতে আসে যে নিউটনের সূত্র থেকে আমরা কয়টা ধারণা পাই? দুইটা। এক নাম্বার হচ্ছে আমরা বলের ধারণা পাই, বল। ওকে, আর দুই নাম্বার হচ্ছে আমরা জড়তার ধারণা পাই, জড়তা। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জড়তা, এই যে আমরা টপিক আগে লিখছি জড়তার ধারণা। তাহলে এখান থেকে আমরা কয়টা ধারণা পাই? দুইটা। একটা হচ্ছে বল আর একটা হচ্ছে কি জড়তা। তো বল নিয়ে আমরা একটু পরে আসবো, জড়তা নিয়ে আসি। আচ্ছা, জড়তা জিনিসটা কি? জড়তা জিনিসটা আছে যে এটা নিউটনের প্রথম সূত্র থেকে আলোচনা। যেহেতু জড়তা হচ্ছে যে একটা বস্তু, যে যেমন আমার সামনে একটা ক্যামেরা মোবাইল আছে, ওকে, এই মোবাইলটা এখন কি আছে, স্থির অবস্থায় আছে, তাই না? আচ্ছা, এখন আমি যদি এটাকে না সরাই তাহলে সারা জীবন কি থাকবে, এটা স্থির থাকবে। যদি সরাই তাহলে কি এটা সরবে, তাই তো? এটাই তো নিয়ম দুনিয়া। এই যে বস্তু স্থির থাকার প্রবণতা, অর্থাৎ আমি যদি এই ডাস্টারটাকে এরকম রেখে দিই তাহলে কি এরকমই থাকবে, আমি যদি সরাই তাহলে সরবে, না হলে কি এরকমই থাকবে। এই যে বস্তুটা তার জায়গা ধরে রাখার যে সক্ষমতা, এটাকে আমরা বলি হচ্ছে কি জড়তা। অর্থাৎ যে যেখানে আছে, একটা টেবিলের উপরে গ্লাস আছে, এই গ্লাসটাকে ওই অবস্থায় থাকতে চায়। এই যে ধর্মটা, প্রত্যেকটা বস্তু যে একটা নির্দিষ্ট জায়গায় থাকার যে ধর্ম, বা যেখানে রাখছে ওইখানে থাকার যে ধর্ম, সেটাকে আমরা কি বলি, আমরা নরমালি জড়তা বলি। অর্থাৎ জড়তা যদি বলতে চাই সংজ্ঞা এইভাবে দিতে পারি, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে কি বলে, জড়তা বলে। ওকে, এখন জড়তা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার আমাদের? জড়তা হচ্ছে নরমালি দুই প্রকার। একটাকে বলি হচ্ছে আমরা স্থিতি জড়তা, ওকে, আরেকটাকে বলি হচ্ছে আমরা গতি জড়তা। কি বলি আমরা? গতি জড়তা। তার মানে জড়তা কয় প্রকার? এখানে দুই প্রকার পেলাম, একটাকে বলি স্থিতি, একটা হচ্ছে কি গতি। তো কখন স্থিতি হবে, কখন গতি হবে, এই টপিকটা হচ্ছে আমাদের খ নম্বরে আসে। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা কোন দিকে হেলে যায়? পিছনের দিকে। কোন দিকে? পিছনের দিকে। এটা হচ্ছে আমাদের কি স্থিতি জড়তার কারণে। কেন? কারণ যানবাহন যখন, গাড়ি যখন স্থির থাকবে, আমার শরীরও কি থাকে, স্থির থাকতে চায়। তো গাড়িটা যখন গতি অর্জন করতে যাবে, আমার শরীরটাও কি নরমালি গাড়ির সাথে সাম্যাবস্থা কি বজায় রাখতে চায়। তাই এটাকে আমরা কি বলি, স্থিতি জড়তা। আচ্ছা, গতি জড়তা কি? আচ্ছা, গতি জড়তা হচ্ছে ধরো কোন একটা গাড়ি চলতেছে, আচ্ছা, চলার পর চলতে চলতে হঠাৎ গাড়িটা ব্রেক করলো,
ব্রেক করলে কি হবে, আমরা কোন দিকে হেলে যাই, সামনের দিকে পড়ে যাই। কোন দিকে, সামনের দিকে। কেন, এটা হচ্ছে কি গতি জড়তার কারণে। ক্লিয়ার? কেন, কারণ যখন গাড়ি চলে আমাদের শরীরও কি ওই অবস্থায় থাকতে চায়, অর্থাৎ গতির সাথে সাথে, গাড়ির গতির সাথে সাথে আমাদের শরীরও কি গতিশীল অবস্থায় থাকতে চায়। যখন গাড়ি ব্রেক করবে, স্থির থাকবে, আমাদের শরীরও কি হবে, স্থির হতে চাইবে। এজন্য ব্রেক করার সাথে সাথে আমরা কি সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা হচ্ছে আমাদের জড়তার বিশেষ দুইটা উদাহরণ, যেটা আমাদের বই থেকে খ নম্বরে আসে। এগুলা একটু আমাদের কষ্ট করে কি মনে রাখতে হবে। এছাড়া আরো উদাহরণ আছে, এরকম ধরো যে তুমি রিক্সা থেকে পড়ে গেলা লাফ দিয়ে, আমরা কি পিছন দিকে পড়ে যাই। এরকম আরো অনেক উদাহরণ কি আমাদের এরকম জড়তা নিয়ে আছে। ওকে, তাহলে বুঝলাম জড়তা, স্থিতি জড়তা আর কি গতি জড়তা। এখন জড়তার একটা পরিমাপ হচ্ছে ভর, অর্থাৎ জড়তাকে আমরা ভর দ্বারা পরিমাপ করা হয়। এটা এমসিকিউতে আসে যে জড়তাকে কি দ্বারা পরিমাপ করা হয়, জড়তাকে ভর দ্বারা পরিমাপ করা হয়। অর্থাৎ মনে রাখবা, যার ভর বেশি তার কি জড়তা বেশি, যার ভর কম তার কি জড়তা কম। কিরকম, ধরো আমার সামনে একটা টেবিল আছে আর একটা মার্কার আছে, ডাস্টার আছে, ডাস্টার থেকে আমি সহজেই কি ঘোরাতে পারি। কিন্তু আমার সামনে যে টেবিল আছে বা তোমার সামনে যে টেবিল আছে, তুমি চাইলে কি সহজে ঘোরাতে পারবে ওটাকে, সহজে ঘোরাতে পারবে না। কেননা, কারণ ওটার ভর কি সবচেয়ে বেশি। ওকে, তার মানে যার ভর বেশি তাকে ঘোরাতে তোমার কি বেশি কষ্ট হবে। তার মানে যার ভর বেশি তার কি হবে, জড়তা বেশি। যার ভর কম তার কি জড়তা কম। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওকে, তাহলে এই হচ্ছে জড়তা ভর সম্পর্কিত, এটা আমরা অবশ্যই মনে রাখবো। এরপরে বিভিন্ন বল আছে, এটা নিয়ে আমরা আলোচনা করি। একটাকে বলা হয় স্পর্শ বল, একটাকে কি বলা হয় অস্পর্শ বল, একটা হচ্ছে সাম্য বল, একটা হচ্ছে অসাম্য বল। এই চারটা জিনিস নিয়ে আলোচনা করো। স্পর্শ বল কি, খাতা কলম নিয়ে লেখো। যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে আমরা বলি হচ্ছে স্পর্শ বল। আমি আবার বলতেছি, স্পর্শ বল কাকে বলে, যে বল সৃষ্টির জন্য দুটি বস্তু প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে আমরা কি বলি, স্পর্শ বল বলি। আচ্ছা, এর উদাহরণ কি, ঘর্ষণ বল, তারপর হচ্ছে কি টান বল, সংঘর্ষের সময় সৃষ্ট বল। আচ্ছা, আমরা উদাহরণ দেখি। টান বল বলতে কি বোঝায়, ধরো যে এখানে একটা বস্তু আছে, আমি এই বস্তুটাকে টান দিলাম, তাহলে দেখো এই বস্তু আর আমার হচ্ছে হাত, এই দুটা কি স্পর্শ করতে হয়েছে না এটাকে টান দেওয়ার সময়, এটাকে আমরা কি বলি, টান বল। তাহলে এটা হচ্ছে একটা কি স্পর্শ বলের উদাহরণ, যেখানে দুইটা জিনিস কি হবে আমরা দেখতে পাবো সরাসরি যে তারা স্পর্শ করে কি টানতেছে, এগুলাকে বলি কি আমরা স্পর্শ বল। আচ্ছা, অস্পর্শ বল কোনগুলা, খাতা লেখো। যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই সৃষ্টি হয় তাদেরকে বলি আমরা হচ্ছে অস্পর্শ বল। অর্থাৎ যে বল সৃষ্টির জন্য, মানে আমরা দেখতে পাবো না বলগুলা, এরকম যেরকম আমরা দেখতে পাইতেছি যে আমার হাত আর হচ্ছে ডাস্টার তারা আকর্ষণ করতেছে, কিন্তু অস্পর্শ বল বেলাকে আমরা এটা দেখতে পাবো না। আচ্ছা, তার মানে আমরা কি পেলাম, অস্পর্শ বল। অস্পর্শ বল কাকে বলবে, যে আবার লেখো, দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে আমরা বলবো কি আমাদের অস্পর্শ বল। আচ্ছা, এরকম কিরকম, ধরো আমি এই ডাস্টার থেকে উপর থেকে ফেলে দিছি, এই তাহলে উপর থেকে পড়তেছে, কেন পড়তেছে, কারণ পৃথিবী এই ডাস্টারটাকে আকর্ষণ করতেছে। এখন উপর থেকে যখন পড়ে আমরা কি দেখি কেউ কি এরকম টেনে নিয়ে আসে এটাকে, বা কেউ কি ধরে এরকম টেনে নিয়ে আসে না, আমরা ছেড়ে দিই এই। তার মানে এটাকে আমরা বলবো কি অস্পর্শ বল, আমরা দেখতে পাইতেছি না আসলে কে আকর্ষণ করতেছে সরাসরি, যেটা বাস্তবিক, তাহলে এটাকে আমরা বলি কি আমরা অস্পর্শ বল। এছাড়া দুইটা চুম্বক যখন তুমি একসাথে রাখবা কাছাকাছি, তাহলে তারাও কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে, এটাও কি একটা অস্পর্শ বলের উদাহরণ। তাহলে বুঝলাম, অর্থাৎ স্পর্শ বলের বেলায় আমরা দুইটা বস্তুর সংস্পর্শ দেখতে পাবো একবার সরাসরি, কিন্তু অস্পর্শ বলের কি আমরা দেখতে পাবো না। তো মনে রাখবা, অস্পর্শ বলের উদাহরণ হচ্ছে মহাকর্ষ বল, বিকর্ষ বল, এগুলো হচ্ছে আমাদের অস্পর্শ বলের উদাহরণ। ওকে, এবার পরে আসো যে সাম্য ও অসাম্য বল বলতে কি বুঝায়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু যদি লিখি এই জিনিসটা, সাম্য বল আর হচ্ছে অসাম্য বল। ঠিক আছে, সাম্য বল। সাম্য বল কাকে বলে, লেখো যে কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তু ত্বরণ হয় না, সেটাকে আমরা বলি হচ্ছে সাম্য বল। কিরকম আমি তোমাকে বলি, তো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা বল প্রয়োগ করলাম এফ, ওকে, এবং এই বলের মানটা হচ্ছে ধরো যে 10 নিউটন। কয় নিউটন, 10 নিউটন। আচ্ছা, এখান থেকে তোমার আরেক বন্ধু তার বিপরীত দিক থেকে বল প্রয়োগ করতেছে ও 10 নিউটন।
ওকে, আচ্ছা এটা ধরো হচ্ছে F1, এটাকে ধরলাম হচ্ছে আমরা কত F2। তাহলে একটা বস্তুকে দুই দিক দিয়ে সেম বল দিচ্ছে, তাহলে কি বস্তুটা কোথাও গতিশীল হবে? তুমি আমাকে বলো, কোথাও কি গতিশীল হবে? না, কারণ বিপরীত দিক থেকে বল দিছে। তার মানে আমরা যদি এটা লব্ধি বলতে কি বোঝায়, একটা কথা বলা আছে সাম্য বলের জায়গায় লব্ধি বল, কি বল বলা আছে? লব্ধি। অর্থাৎ একটা বস্তুর উপর একাধিক বল প্রয়োগের ফলে, একটা বস্তু বল কি এক বা একাধিক, মানে একটার বেশি, তাহলে এই বস্তুর উপর এক বা একাধিক বল প্রয়োগ হচ্ছে এবং লব্ধি শূন্য হচ্ছে। লব্ধি কি হচ্ছে এখানে? শূন্য। লব্ধি কি হচ্ছে আমাদের এখানে? শূন্য। অর্থাৎ ত্বরণ হয় না। কি হয় না? কোনো ত্বরণ হয় না। এটা হচ্ছে মেইন পয়েন্টগুলো, ত্বরণ হয় না। লব্ধি শূন্য। লব্ধি শূন্য বলতে বোঝায় আমরা যদি দেখতে পারি যে এই বস্তুটার উপর আসলে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে যেহেতু এই দিকে আমরা ধরলাম পজিটিভ 10 আর বিপরীত দিকে তাহলে কি হবে? -10। তাহলে আলটিমেটলি বস্তুর উপর কাজ করতেছে কি? 0 নিউটন। কয় নিউটন? আমাদের 0 নিউটন। এটাকে বলা হচ্ছে লব্ধি। লব্ধি মানে হচ্ছে একটা বস্তুর উপর একাধিক বল যখন কাজ করবে তখন দেখতে হবে যে আসলে বস্তুর উপর কতটুকু বল কাজ করতেছে। তাহলে এখানে 10 আর এখানে 10, যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে তাহলে একটার মান পজিটিভ ধরলে আর একটা মান কি দেবো আমরা? নেগেটিভ। তাহলে এখানে আমরা অ্যান্সার পাইলাম কত? 0 নিউটন। এটাকে বলা হয় কি? লব্ধি। কি বলা হয়? লব্ধি। তাহলে এখানে লব্ধি কত পাওয়া গেল? শূন্য। তাহলে বস্তুটি যেখানে আছে ওইখানেই থাকবে, কোনো কি সরবে না। কোনো কি ত্বরণ হয়েছে? বস্তুটাকে মুভ করছে না, তাহলে এখানে কোনো কি ত্বরণ হয় না। তাহলে এটাকে আমরা বলবো কি? সাম্য বল। আচ্ছা, এখন যদি আমি বলি অসাম্য বল, তাহলে অসাম্য বলটা কি হবে? অসাম্য বল যদি আমি বলি, ওকে, অসাম্য বল যদি আমরা বলতে চাই তাহলে কিরকম হবে? তাহলে কিরকম হবে দেখো আমি বলে দিই। অসাম্য বল আমরা একটু মুছে দিই। এখন ধরো যে এই বস্তুর উপর এই বরাবর কাজ করতেছে হচ্ছে, ধরো যে এই বরাবর কাজ করতেছে হচ্ছে 12 নিউটন। কয় নিউটন? আমাদের 12 নিউটন। ওকে, এই বরাবর কাজ করতেছে কত? 10, আর এই বরাবর কাজ করতেছে কত? 12। তাহলে বস্তুটা কোন দিকে যাবে? তাহলে বুঝতে পারছো 10 থেকে 12 কি বড়, তাহলে এই বরাবর যাবে। তাহলে আমি যদি জানতে চাই যে এই বরাবর কতটুকু বলে যাবে, তাহলে আমরা কি করব? কতটুকু বল যাবে, তাহলে বড়টা কত হচ্ছে? 12। তাহলে আমরা এখানে কি লিখবো? 12 মাইনাস কত আছে? 10 ইকুয়াল টু কত? 2 নিউটন। তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে বস্তুটা এদিকে 2 নিউটন বলে কি গতিশীল হবে, কেননা 10 আর 10 কি ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 নিউটন বলে কি গতিশীল হবে। তার মানে এখানে আমরা লব্ধি বা অ্যান্সারটা কি শূন্য পাইছি? পাই নাই। তার মানে অসাম্য বলের বেলায় কি লব্ধি শূন্য হবে না। যদি লব্ধি শূন্য না হয় তাহলে বস্তুটা কি হবে? গতিশীল হবে, তার মানে কি ত্বরণ হবে। ক্লিয়ার? তার মানে সাম্য বলের বেলায় লব্ধি কি হবে? শূন্য হবে আর ত্বরণ হবে না। আর অসাম্য বলের বেলায় লব্ধি থাকবে এবং কি ত্বরণও থাকবে, সেটাকে আমরা কি বলবো? অসাম্য বল। আশা করি তোমরা এটা কি সহজে বুঝতে পারছো। এরপরে আসো, এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে মৌলিক বল। আচ্ছা, মৌলিক বল কয়টি আমরা জানি? মৌলিক বল হচ্ছে 4টি। মৌলিক বল কয়টি আমাদের? 4টি, তাই না? হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি। 1 নাম্বার আমি লিখলাম না, তোমরা আমার কথাগুলো শুনে জাস্ট হবে। 1 নাম্বার হচ্ছে কি? মহাকর্ষ বল। 2 নাম্বার হচ্ছে কি? তড়িৎ চৌম্বক বল। 3 নাম্বার হচ্ছে কি? দুর্বল নিউক্লিয় বল। আর 4 নাম্বার হচ্ছে কি? সবল নিউক্লিয় বল। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি। হ্যাঁ, একটু লিখি। তাহলে 1 নাম্বার হচ্ছে কি? মহাকর্ষ বল। 2 নাম্বার তড়িৎ চৌম্বক বল। 3 নাম্বার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এগুলো খ নাম্বারে আসবে। হ্যাঁ, দুর্বল নিউক্লিয় বল। আর 4 নাম্বার হচ্ছে কি? সবল নিউক্লিয় বল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল আর হচ্ছে কি? সবল নিউক্লিয় বল। আচ্ছা, মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল হচ্ছে যে দুইটা মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণটা, সেটাকে আমরা কি বলি? মহাকর্ষ বল। ক্লিয়ার? এবং মহাকর্ষ বলের একটা সূত্র আছে আমরা জানি, একটা বস্তুর ভর যদি আমরা m1 ধরি আর একটা বস্তুর ভর যদি আমরা m2 ধরি এবং তাদের মধ্যবর্তী ডিসটেন্সকে যদি আমরা r ধরি, তাহলে আমরা লিখতে পারি F ইকুয়াল হচ্ছে g m1 m2 ডিভাইড বাই কত? আমাদের r স্কয়ার। ওকে, আচ্ছা, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে মহাবিশ্বে ধরো যে এটা হচ্ছে চাঁদ আর এটা হচ্ছে কি? সূর্য, অর্থাৎ তাদের মধ্যে যে আকর্ষণ হবে সেই আকর্ষণ বলটা আমরা এই সূত্রের মাধ্যমে কি বের করতে পারি। ওকে, তো দুইটা বস্তুর ভর এবং তাদের দূরত্ব দেওয়া থাকলে জি মানে কি? মহাকর্ষ ধ্রুবক। ওকে, এটা দ্বারা গুণ করলে আমরা কি পাবো? নরমালি মহাকর্ষ বলটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ পৃথিবী বাদে, তাদেরকে আমরা কি বলবো? মহাকর্ষ।
ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে আমাদের অত ডিটেলস নাই, এটা কিন্তু সামনে আমরা আরো বেশি ডিটেলস আলোচনা করব। ওকে, তারপর হচ্ছে তড়িৎ চৌম্বক বল। তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ, আর চৌম্বক মানে হচ্ছে আমরা যে চৌম্বকগুলো নরমালি ব্যবহার করি। তো তড়িৎ চৌম্বক বল বলতে কি বোঝায়, আমি একদম সহজ একটা বাস্তবিক উদাহরণ তোমাদেরকে দিই। সেটা হচ্ছে যে আমরা যে লাউড স্পিকার চালাই না, এর ভিতরে ছোট ছোট চৌম্বক থাকে। ওকে, ছোট ছোট কি থাকে, চৌম্বক থাকে। তো এটাকে আমরা কি করি, কারেন্টের সাথে কি করি, লাগাই না। কারেন্ট দেওয়ার পর কি সাউন্ড বক্সটা কি আস্তে আস্তে বাজে। আচ্ছা, তো এখানে কি হয়, চুম্বকটা ছোট ছোট আকারে লাগানো থাকে বক্সের ভিতরে। তো যখন আমরা কারেন্ট দেই তখন ওই চুম্বকের ভিতর কি হয়, কারেন্ট প্রবাহিত হয়, মানে তড়িৎ প্রবাহিত হয়। এর ফলে কি পাই আমরা, শব্দগুলা কি পাই। এটা হচ্ছে একটা তড়িৎ চুম্বক বলের বাস্তবিক উদাহরণ। ঠিক আছে, তো এইভাবে আসলে আবার অনেক আমাদের বইতে যেগুলো লেখা আছে যে আমরা চুল আঁচড়ানোর পরে দেখবা যে তোমরা এটা চিরুন দিয়ে যখন চুল আঁচড়ানোর পর ছোট ছোট কাগজের টুকরা করবা। টুকরা করার পর ওই চিরুনি দিয়ে কাগজের টুকরাটাকে স্পর্শ করবা, দেখবা যে কাগজের টুকরাগুলো কি চিরুনির সাথে লেগে যাচ্ছে। আজকেই তোমরা করবা, কি করবা, ছোট ছোট কাগজের টুকরা করবা, করার পর চিরুনি দিয়ে মাছ আঁচড়ানোর পর ওই চিরুনি কাগজের সাথে ধরবা, টুকরাগুলোর সাথে, দেখবা যে টুকরাগুলো কি আস্তে আস্তে আমাদের চিরুনির সাথে লেগে যাচ্ছে। এটা কেন হয়, তুমি যখন চুল আঁচড়াও এখানে চিরুনিতে সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, একদম সামান্য পরিমাণ। ওকে, এই বিদ্যুৎগুলা কি করে, ওই যে কাগজগুলো আছে এগুলাকে কি করে, আমাদের আকর্ষণ করে, তাই না? এটা হচ্ছে একটা আরেকটা কি তড়িৎ চুম্বকের একটা উদাহরণ। এগুলো হচ্ছে নর্মালি কি খ নাম্বারে আসে। তোমাদের বাস্তবিক উদাহরণগুলোকে আমি দেখিয়ে দিলাম। এরপর দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয় মানে কি, নিউক্লিয় মানে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। ওকে, আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে কি হয় আমরা জানি, একটা নিউক্লিয়াসের ভিতরে কি থাকে আমরা জানি, প্রোটন আর হচ্ছে কি নিউট্রন থাকে, এবং বাইরে থাকে হচ্ছে কি আমাদের ইলেকট্রন। এই দুর্বল নিউক্লিয় বল যেটা আছে এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে ঘটনাটা ঘটে। ওকে, আচ্ছা, কিরকম ঘটনা ঘটে, এর মাঝে মধ্যে এরকম হয়, আমরা একটু বাস্তবিক উদাহরণ দিই, কোথায় কাজে লাগে আসলে দুর্বল নিউক্লিয় বল। হঠাৎ এরকম হয়ে যায় যে কোনো পরমাণু আচমকা হঠাৎটা কি হলো, যে ধরো নিউট্রনটা প্রোটনে কনভার্ট হয়ে গেল। কিসে কনভার্ট হলো, প্রোটনে। ধরলাম, হ্যাঁ, সাপোজ উদাহরণ দিয়ে বুঝাই যে ভিতরে নিউক্লিয়াসের ভিতরে নিউট্রনটা কি প্রোটনে কনভার্ট হয়ে গেল, প্রোটনে রূপান্তর হলো। এই যখন প্রোটনে রূপান্তর হয় তখন একটা ইলেকট্রন বের হয়ে যায়। কি হয়ে যায়, একটা ইলেকট্রন কি বের হয়ে যায়। এই যে বের হয়ে যাওয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে বিটা ক্ষয়। কি বলি আমরা, বিটা ক্ষয়। মানে এটা প্রক্রিয়াটার কি বলি হচ্ছে কি, বিটা ক্ষয়। আমি আবার বলতেছি, দুর্বল নিউক্লিয় বলটার কাহিনী কি আসলে, যখন প্রোটন আর নিউট্রন একসাথে থাকে, আচমকা হঠাৎ এরকম হলো যে নিউট্রনটা প্রোটনে কনভার্ট হয়ে গেল। এই যে প্রোটন যখন কনভার্ট হয় তখন এই পুরো পরমাণু থেকে একটা ইলেকট্রন কি বের হয়ে যায়। এই বের হয়ে যায় কিসের কারণে, বিটা ক্ষয়। এই ঘটনাটাকে কি বলি আমরা, বিটা ক্ষয়। এবং এই যে বের হয়ে যায় এই বলটা কাজ করে হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বলের কারণে। অর্থাৎ দুর্বল নিউক্লিয় বলের কারণে এই ইলেকট্রনটা কি নরমালি আমাদের বের হয়ে যায়। তার মানে সহজ ভাষায় বলতে পারি আমরা এরকম, দুর্বল নিউক্লিয় বলটা আসলে কোথায় কাজ করবে, নিউক্লিয়াসে যখন আমরা একটা থেকে আরেকটা কনভার্ট হবে তখন ইলেকট্রনটা কি নরমালি বের হয়ে যাবে। এই বের হয়ে যাওয়াটাকে বলা হয় হচ্ছে বিটা ক্ষয়, এবং এটা হয় একমাত্র দুর্বল নিউক্লিয় বলের কারণে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কি, নিউক্লিয় মানে কি নিউক্লিয়াস। এখন দেখো এই যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, প্রোটন আর হচ্ছে কি নিউট্রন থাকে, তাই না? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। এখন নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন জোরবদ্ধভাবে থাকে। আচ্ছা, জোরবদ্ধভাবে থাকে, খেয়াল করো। এখন এই যে তারা একসাথে থাকে, একসাথে থাকার জন্য কি লাগবে, শক্তি লাগবে না? প্রত্যেকটা বস্তু থাকার জন্য আমাদের রসায়ন বা যেখানে থাকে কেমিক্যাল বন্ধন করার জন্য তাদের মধ্যে কি লাগবে, একটা শক্তি লাগবে। এই সবল নিউক্লিয় বল কি করে, এই প্রোটন আর নিউট্রনের মধ্যে আকর্ষণ রাখে, যার মাধ্যমে সারা কি হয়, মাঝখানে থাকতে পারে। অর্থাৎ সবল নিউক্লিয় বল হচ্ছে এমন একটা শক্তিশালী বল যেখানে প্রোটন আর নিউট্রনকে একসাথে জোরবদ্ধভাবে রাখে। ক্লিয়ার? তার মানে বুঝলাম, তার মানে সবল নিউক্লিয় বলটাও কি কেন্দ্রে কাজ করবে। এই হচ্ছে আমাদের মহাকর্ষ, তড়িৎচুম্বক, দুর্বল নিউক্লিয় এবং সবল নিউক্লিয় বলের কি বাস্তবিক আসলে উদাহরণ। অনেক সময় আমাদের পরীক্ষাতে বলে যে এই চারটার মধ্যে কোনটি বেশি শক্তিশালী, বা শক্তির ক্রমানুসার দেখো, অর্থাৎ বড় থেকে ছোট, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, কিরকম হবে, আমি একটা শর্টকাট টেকনিক বলে দিই যে কিভাবে তোমরা এটা মনে রাখবা। আমি একটু বলে দিচ্ছি, একটা মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, এই ছন্দটা মনে রাখবা, দ্রি ত দুম। ওকে, দ্রি ত দুম। ওকে, আচ্ছা, মানে কি মনে রাখবা, সর্বল নিউক্লিয় বলে আরেকটা সুন্দর নাম আছে হচ্ছে দৃঢ় নিউক্লিয় বল। দৃঢ় বা মজবুত, ওকে, বা শক্তিশালী, যেটাই বলে আর কি, অনেক নাম আছে। দৃঢ় মানে বোঝায় যে এটা সবচেয়ে কি বেশি শক্তিশালী। আচ্ছা, ছন্দটা এরকম, ধৃত দুম। দ্রি মানে কি,
দৃঢ় নিউক্লিয় বল, মানে হচ্ছে কি এটা সবচেয়ে সবল এবং কি শক্তিশালী বল। এরপর হচ্ছে ত্বক, এরপর হচ্ছে তড়িৎ চৌম্বক বল, এরপরে সিরিয়াল আছে কত তড়িৎ চৌম্বক বল। এরপরে দু মানে হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। ওকে, ম মানে হচ্ছে কি মহাকর্ষ বল, তার মানে সবচেয়ে শক্তিশালী আমাদের কি এটা দৃঢ় বা কি সবল নিউক্লিয় বল। তারপর হচ্ছে কি আমাদের তড়িৎ চৌম্বক বল, তারপর হচ্ছে কি আমাদের দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে কি আমাদের মহাকর্ষ বল। তো এই সিকোয়েন্সটাকে আমরা সুন্দর করে কি রাখবো, আমরা মনে রাখবো দৃঢ় দুম। ওকে, দেখবো হচ্ছে আমরা কি ভরবেগ কি। ওকে, আচ্ছা, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। যে আমি একটু সংজ্ঞাটা তোমাদের বলে দিচ্ছি, সহজ সংজ্ঞাটা হচ্ছে যে কোন একটা বস্তুর ভর ও বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলে। অর্থাৎ কোন বস্তুর ভর যদি সাপোজ এখানে ধরো যে একটা গাড়ি আছে, ওকে ওকে, এই গাড়িটার ভর হচ্ছে ধরো যে m এবং গাড়িটার বেগ ধরলাম হচ্ছে কি v। তাহলে ভরবেগকে প্রকাশ করা হচ্ছে p দ্বারা। কি দ্বারা প্রকাশ করে? p দ্বারা। অর্থাৎ আমরা কি করব, এই বস্তুর ভর আর হচ্ছে এই বেগটাকে গুণ করে দিব, তাহলে যেটাই পাবো সেটা হচ্ছে কি ভরবেগ। শেষ। অর্থাৎ কোনো বস্তু, যে কোনো একটা বস্তুর ভর আর বেগ গুণ ফলে কি করবো, আমরা ভরবেগ পেয়ে যাবো। এখন ভরবেগের একক কি হবে? ভরবেগের একক হবে হচ্ছে, আমরা এগুলোর সূত্র দিয়ে চাইলে কি বের করতে পারি সহজভাবে। ভরের একক কি আমাদের কেজি, বেগের একক কি আমাদের মিটার পার সেকেন্ড। তার মানে ভরবেগের একক পাবো কি আমরা কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন যদি বলি মাত্রা, ওকে, মাত্রা যদি বের করতে চাই ইজি। মাত্রা কিভাবে বের করবো? এখানে ভরের ইংলিশ কি মাস, ভরের ইংলিশ কি মাস, MASS। তাহলে বড় হাতের অক্ষরটা প্রথমে নিব m, নেওয়ার পর বেগের মাত্রা কি আমরা জানি LT ইনভার্স কত 1। তার মানে হবে হচ্ছে আমাদের যে ভরবেগের যে মাত্রা সেটা হবে কি MLT ইনভার্স 1। এছাড়াও আমরা এককগুলা মাত্রাগুলা কিভাবে মনে রাখবো এটার একটা ভিডিও কি আমি তোমাদের দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এই হচ্ছে ভরবেগ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একক আর মাত্রা, কোন বস্তুর ভর আর বেগ, এটা এমসিকিউতে আসে, গুণ করলে আমরা কি ভরবেগ পেয়ে যাব। এরপর নিউটনের দ্বিতীয় সূত্র, যেটা F ইকুয়াল মা। ওকে, মা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, তোমরা সেটা সবাই জানো। এটা আমরা আজকে প্রমাণ করব এবং ডিটেইলসে দেখিয়ে দিব তোমাদের। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে আমরা একটু আগে লেখা নেই। ওকে, লেখা নেই, তারপর আমি বলতেছি তোমাদের। দেখছে এখানে নিউটনের দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন কি সেদিকে ঘটে। ওকে, আচ্ছা, জিনিসটা কি এখান থেকে আমরা সূত্রটা আসলে প্রমাণ করি। আচ্ছা, ধরো যে সাপোজ যে একটা গাড়ি, হ্যাঁ, একটা গাড়ির ভর হচ্ছে কি m এবং গাড়ির বেগ হচ্ছে ধরো যে u। তো একটা পয়েন্টে যাওয়ার পর গাড়ির বেগটা কি হয়ে গেল, v হয়ে গেল। কি হয়ে গেল আমাদের v। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা এরকম লিখতে পারি যে আদি ভরবেগ। কি লিখতে পারি আমরা? আদি ভরবেগ চাইলে লিখতে পারি, তাই না? আদি ভরবেগ মানে কি? আদিতে বস্তুর বেগ কত ছিল u আর ভর কত ছিল m। তাহলে আমরা জানি বেগ আর হচ্ছে ভর, এটা যদি গুণ করি তাহলে কি পাই? ভরবেগ পাই। যেহেতু আদি ভরবেগ, তাহলে এখানে আমরা কি লিখবো? m ইনটু কত আমাদের u, তাই না? আদি ভরবেগ। তাহলে পরে যদি দেখি শেষ ভরবেগ, কি লিখি আমরা? শেষ ভরবেগ। শেষ ভরবেগ কি হবে? v যেহেতু আছে, ভর তো চেঞ্জ হবে না, তাহলে কি হবে? m ইনটু কত v। তাহলে আদি ভরবেগ কি mu এবং শেষ ভরবেগ কি mv। এখন যদি তোমাকে আমি বলি যে ভরবেগের পরিবর্তন, কি বলি আমরা? ভরবেগের পরিবর্তন। আচ্ছা, পরিবর্তন মানে কি করি আমরা? আগেটা থেকে পরেরটা কি করি আমরা? বিয়োগ করি। কিসের? ভরবেগের। তাহলে ভরবেগের পরিবর্তন বলতে কি লিখবো? শেষেরটা থেকে আদিটা আমরা কি করে দিব? জাস্ট বিয়োগ করে দিব। তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে? mv মাইনাস কি mu, অর্থাৎ শেষ ভরবেগ মাইনাস কি আদি ভরবেগ। ওকে, এখন আমি যদি বলি যে t সময় ভরবেগের পরিবর্তনের হার, ওকে, অর্থাৎ পরিবর্তনটা কত সময় ধরে হচ্ছে, এটাকে আমরা কি বলে? হার বলি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখি যে mv মাইনাস mu ডিভাইড হচ্ছে আমাদের t।
ওকে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনটা কত সময় ধরে হচ্ছে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, টি দ্বারা। ওকে, তাহলে আমরা পাইলাম টি সময় ভরবেগের পরিবর্তনের হার এমভি মাইনাস এমইউ ডিভাইড বাই কত, টি। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এবার তুমি সূত্রটার দিকে আসো। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এই যে এইটুকু, টি সময় ভরবেগের পরিবর্তনের হার এই যে এইটুকু পেয়ে গেছি। এর উপর প্রযুক্ত বলের সমানুপাত। বলকে কি দ্বারা প্রকাশ করি আমরা, এফ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা। তাহলে এই সূত্রানুসারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে কতটুক, এইটুক। যেটা আমরা এরকম লিখতে পারি, দেখো একটু সবাই খেয়াল করো। তাহলে এরকম লিখতে পারি যে এম ভি মাইনাস এম ইউ টি সমানুপাতিক হচ্ছে কি, কিভাবে লিখলাম, এইটুকটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে কি বল এফ। বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা, ফোর্স। ওকে, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় কারণ এটার ইংলিশ হচ্ছে কি ফোর্স, এফ ও আর সিই, আর এটার বাংলা হচ্ছে আমাদের বল, তাই এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই দেখো, ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক। তো সমানুপাতিক চিহ্নটা এভাবে দেওয়া হয়। সমানুপাতিক বলতে বোঝায় যে ভরবেগের পরিবর্তন বাড়লে আমাদের বলও কি বাড়বে, অর্থাৎ যত বেশি বল দিবা ভরবেগের পরিবর্তন কি তত বেশি হবে। তার মানে তুমি যদি কাউকে হিট করো বা কাউকে আঘাত করো, বেশি জোরে আঘাত করলে কি সে জোরে ব্যথা পাবে, কম আঘাত করলে কি কম ব্যথা পাবে, এরকম। তো বল যত বেশি বল দিবা ভরবেগের পরিবর্তন কি তত বেশি হবে। এবং তুমি যদি এটাকে এই বরাবর বল দাও তাহলে কি, তাহলে ওই বরাবর এতে কি ভরবেগের পরিবর্তন হবে। এই জন্য এখানে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এই যে একটু প্রযুক্ত বলের সমানুপাতিক, এই যে সমানুপাতিক চিহ্ন, এবং বল যেদিকে ক্রিয়া করবে, যেদিকে বল দিবা বস্তুর ভরবেগের পরিবর্তন কি সেদিকে ঘটবে। ওকে, তার মানে এই এফ ইকুয়াল এম এ আসলে এই সূত্র দ্বারা কি প্রমাণ করা যায়। এখন আমরা আসতেছি। ওকে, আচ্ছা, এখন মনে রাখবা, এখন আমরা কি করব, এই সমানুপাতিকটা উঠে দিও। মনে রাখবা, যদি তুমি ফিজিক্সের সব জায়গায় যদি সমানুপাতিক মানে এই চিহ্নটা উঠাতে চাও, সমানুপাতিক চিহ্নটা উঠাতে চাও, দুইটা জিনিস আসবে। কয়টা, দুইটা। একটা হচ্ছে সমান সমান আসবে, আর একটা হচ্ছে ধ্রুবক আসবে। কি আসবে, আমাদের ধ্রুবক। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, আমি আবার বলতেছি, এসএসসি ইন্টার এইচএসসি সব জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই, যে সমানুপাতিক উঠাবো মানে এই চিহ্নটা তুমি উঠাইয়া দিবা, সরিয়ে ফেলবা। কেন, কারণ সূত্র দাঁড় করাবো, এই জন্য আমাদের এটা লাগবে না। একটা সূত্রে দুই পাশে কি থাকবে, সমান সমান থাকবে, এক পাশে থাকবে এরকম। যেমন আমরা গতির সূত্রে জানি v = কত, u + at। হ্যাঁ, এই পাশে এক পাশ থাকবে, এই পাশে এক পাশ, মাঝখানে থাকবে সমান সমান থাকবে। তাই আমরা কি করবো, এই সমানুপাতিকটা উঠিয়ে দিব সমান সমান আসার জন্য। তো সমানুপাতিক উঠিয়ে দিলে কি কি আসবে, সমান সমান আসবে, আরেকটা কি ধ্রুবক আসবে। কি আসবে, আমাদের একটা ধ্রুবক আসবে। ওকে, তাহলে চলো আমরা উঠাই। চলো, তাহলে এখানে আসবে কি mv - mu ডিভাইডেড বাই টি, এটাকে উঠিয়ে দিব। তাহলে একটা সমান সমান দিব, আরেকটা কি ধ্রুবক দিব। এখানে যে কোনো কিছু তুমি দিতে পারো, এ বি সি ডি যা ইচ্ছা। ওকে, তাহলে কে পাইলাম, ধ্রুবক কে সমান সমান, তার মানে এটা উঠে দিলে সমান সমান আসবে, আর কি ধ্রুবক। ধ্রুবক মানে কি, যার কোনো কি হয় না, চেঞ্জ হয় না, কোনো পরিবর্তন হয় না। এই আচ্ছা, ওকে, এটা নিয়ে আমাদের এত মাথা ঘামানোর দরকার নেই, এটা লাগে না, মানে এটা পরিবর্তন হয় না, যেরকম আছে এরকম। তাই তুমি এটার অক্ষর যে কোনো কিছু ধরতে পারো। ওকে, আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। এখন আমরা কি করবো, দেখো এখান থেকে আমরা একটু এখানে চলে যাই। হ্যাঁ, একটু কষ্ট করে। এখান থেকে দেখো এই এম দুইটা এম আছে, তাহলে এম কমন যায়। তাহলে এম কমন গেলে কি থাকে, আমাদের v - u ডিভাইড বাই টি ইকুয়াল কত হবে, k ইনটু কত, আমাদের f। এখান থেকে m কমন যায়, তাই না। তাহলে m কমন গেলে কি থাকে, v - u ডিভাইড বাই কত, t। এখন দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যে v - u ডিভাইড বাই t ইকুয়াল টু কি লেখা যায়, k ইনটু কত, আমাদের f। অবশ্যই লেখা যায় এইভাবে। আচ্ছা, এখন এটা সূত্র আমরা কিন্তু জানি, a ইকুয়াল কি ছিল, v - u ডিভাইড বাই কত, আমাদের t। তার মানে এটা হচ্ছে ত্বরণের সূত্র। তাহলে এখানে v - u বাই t এর জায়গায় আমরা কি বসাবো, এটা বসায় দিই। এটা আমরা এরকম লিখতে পারি, m ইনটু a, এই পুরোটার বদলে a ইকুয়াল হবে কত, k ইনটু কত, আমাদের f। এই k এর মানটা আমরা 1 ধরি, কত ধরি আমরা, 1। এই k এর মান আমরা 1 ধরি, তাহলে দেখো কি পাওয়া যায়, ma ইকুয়াল হচ্ছে 1 ইনটু কত, আমাদের f। ওকে, ma ইকুয়াল কত, 1 ইনটু f। তাহলে সব শেষে আমরা লিখতে পারি যে f ইকুয়াল কত হবে, ma। এভাবে ক্লিয়ার। ওকে, যেহেতু একটু উল্টাপাল্টা করছি অসুবিধা নেই, তোমরা বুঝে নিবা। এখান থেকে শুরু করে এখানে পরে শেষ, ক্লিয়ার। তাহলে এখানে ma ইকুয়াল k ইনটু f। হ্যাঁ, k ইনটু কত। এখন অনেকে বলে যে k এর মান কেন 1 ধরছি আমরা। আচ্ছা, k এর মান কেন 1 ধরছি, তোমরা একটু কষ্ট করে উঠে নাও। আচ্ছা, কেন 1 ধরি এটা একটু আমি বলি, তোমার একটু মুছে দিই আমরা। হ্যাঁ, k
ভিডিওটা মুছাতে তোমরা উঠে নিও, ঠিক আছে, কষ্ট করে। এখন দেখো 1 নিউটন বল, এটা আসে পরীক্ষা। বল কাকে বলে? ওকে, 1 নিউটন বল কাকে বলে, এটা পরীক্ষা আসে। কোনো বস্তুর উপর এরকম যদি বলি, তাহলে সূত্র আমরা কি পাইলাম? দেখো F = কত ma। তাহলে এরকম লিখতে পারি 1 কেজি ভরের কোনো বস্তুর উপর, ভরের কোনো বস্তুর উপর 1 ms/2 ত্বরণ সৃষ্টি করা হলে তার বল হবে 1 নিউটন। ওকে, আচ্ছা, এটা দেখানে এককটা তো দেখানে, মনে রাখবা বলের বল আবিষ্কার করছে কি? বিজ্ঞানী নিউটন, এজন্য বলের একক হচ্ছে নিউটন, এটাও দেখাবো। আচ্ছা, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 ms/2 ত্বরণ সৃষ্টি করা হলে তার বল হবে কত? বল হবে কত? 1 নিউটন। কিরকম? আচ্ছা দেখো, F = m এর মান কত হচ্ছে? আমরা 1, তাহলে এখানে বসাইলাম 1 ইনটু এর মান কত? 1। ওকে, 1, তাহলে 1 একে কত? 1, তাহলে আমরা কত পাই? F = কত? 1 নিউটন। ওকে, তার মানে তোমাকে যদি বলে এখানে যে 10 নিউটন বল কাকে বলে, তাহলে তুমি যেটা করবা, এখানে কত লিখবা? 10, আর এখানে লিখবা কত? 1। ঠিক আছে, তাহলে m কত? 10, আর এখানে কত? 1, তাহলে এখানে কত হবে? আগেরটার মতো এখানে হবে 10 ইনটু কত? 1, তো 10 নিউটন। তার মানে তোমাকে 100 নিউটন বলো, 50 নিউটন বলো, এই ব্যাখ্যাটা সেম, মানে এই সংজ্ঞাটা রেখে এক যে কোনো একটাকে, অর্থাৎ m কে ধরো 1 কেজি ধরবা, অথবা a কে কত? 1 ms/2 ধরবা। তাহলে যদি m কে 1 ধরো, তাহলে a কত ধরবা? 10। ক্লিয়ার? আবার m কে যদি 10 ধরো, তাহলে a কে কত ধরবা? 1, কারণ 10 একে 10 গুণ করলে কি কত পাওয়া যায়? 10 পাওয়া যায়। যদি বলে 50, তাহলে m ধরবা কত? 50 কেজি, আর a ধরবা কত? 1 ms/2। জাস্ট এখানে একটু মেকআপ করে দিবা, তাহলে হয়ে যাবে। তার মানে 100 নিউটন, 50 নিউটন, যাই বলুক, তুমি কি এভাবে সুন্দর করে কি সংজ্ঞা দিয়ে দিবে। এরপরে আসে এই যে এখানে 1 কেন ধরলাম? ওকে, 1 কেন ধরলাম? k = 1 কেন ধরলাম? এখান থেকে আসে যে আমরা যখন m এর মান কত ধরবো, এখানে m এর মান কত? 1 কেজি, এর মান কত? 1 ms/2, f এর মান কত? 1, তাহলে এখানে k এর মান কত আসবে? 1 আসবে। ওকে, এটা তোমরা দেখবে, অর্থাৎ m এর মান 1, a এর মান 1, এবং f এর মান কত? 1 ধরলে আমাদের k এর মান কত? 1 আসবে। এখন কেন 1 ধরবো? কারণ 1 হচ্ছে কি একটা নির্দিষ্ট মান। ওকে, অর্থাৎ আমরা একটা সংখ্যা যদি লিখি, ধরো 2, তাহলে এটা নিজে মনে মনে আমরা কত ধরি? 1 আছে, বা আশেপাশে কত আছে? 1 আছে, এরকম আর। তাহলে একটা হচ্ছে নির্দিষ্ট, তাই আমরা কোন ধ্রুবকের ক্ষেত্রে আমরা মনে মনে কত ধরি? অলওয়েজ 1 ধরি। তাহলে এইভাবে আমাদের কত নিউটন বলুক, 100 নিউটন বলুক, সবগুলোকে আমরা এইভাবে বের করতে পারবো। ওকে, এভাবে আসলে F = m এর সূত্রটা আসে। এখন দেখো, এখন এটা একক যদি বের করতে চাই আমরা, একক দেখো, একক এটা আসে m। ভরের একক কি? আমরা জানি কেজি, ভরের একক কি আমাদের? কেজি। ওকে, আর ত্বরণের একক কি? ms/2 কত? 2। তার মানে আমরা বলের একক পাই কেজি ms/2। তো এইটাকে আমরা কেজি ms/2 যে কথা, আর নিউটন কি? একই কথা। ক্লিয়ার? অর্থাৎ নিউটন তো হচ্ছে SI একক, এটাও SI এককের অন্তর্ভুক্ত বলা যায়। ওকে, কিন্তু আমরা যেহেতু বল নিউটন, বিজ্ঞানী নিউটন আবিষ্কার করছে, জন্য কি আমরা নিউটন ধরে নিই। তো 1 কেজি ms/2 যে কথা, আর 1 নিউটন কি আমাদের একই কথা, মনে রাখবা। বারবার বলতেছি, কেজি ms/2 যে কথা, আর নিউটন কি একই কথা। ক্লিয়ার? এটা MCQ তে আসে যে বলের একক কোনটি, তখন আসে ক নাম্বারে কেজি ms/2, খ নাম্বারে 2 নিউটন, কোনটি নয়। তাহলে অ্যান্সার হবে কি? 1 আর কত? 2। ভুলে গেলে হবে না, MCQ তে আসে। ওকে, এবার আমরা মাত্রা বের করব। কি বের করব? আমাদের মাত্রা। তাহলে মাত্রা যদি বের করতে যাই, আমাদের কি লাগবে? m। ভর কি? ভরের জিনিস কি? মাস, তাহলে কি হবে? বড় হাতের m। ক্লিয়ার? আচ্ছা, আর ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা কি ছিল? mLT/2। এটা মানে বলের মাত্রা কি পাওয়া গেল? mLT/2। এখন এই বল থেকে কি কি চাইতে পারে? তোমাকে কোশ্চেনে m দেওয়া থাকতে পারে আর f দেওয়া থাকতে পারে। তোমাকে চাইতে পারে হচ্ছে a = ওয়াট। তখন সূত্র হবে কি? F = কত? ma। তাহলে a = কত হবে? F / কত আমাদের m। তার মানে এখানে অনেক সময় m দেওয়া থাকে, f দেওয়া থাকে, তোমাকে কি a বের করতে বলতে পারে। আর m আর a দেওয়া থাকলে দুটোটা গুণ করে আমরা কি পাবো? f পাবো। এরকম কোশ্চেন পরীক্ষায় কি সবচেয়ে বেশি আসে। এখন আমরা দেখব হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখান থেকে নিউটন তৃতীয় সূত্র থেকে খুবই সুন্দর একটা সূত্র দাঁড় করানো যায়, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, তাহলে চলো নিউটনের তৃতীয় সূত্রটা কি ছিল আমরা একটু লিখে নিই। ওকে, আচ্ছা চলো।
প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা কাজের এবং সমান এবং কি বিপরীত কাজ আছে। ওকে, তোমরা এখানে একটা চিত্র আঁকছি সুন্দর করে বোঝানোর জন্য। দেখো আমি বলি এটা, যে আমরা যখন সহজ ভাষায় বলি, আমরা যখন একটা দেয়ালে একটা বলকে নিক্ষেপ করি তখন বলটা কি করে, আবার ব্যাক করে। আচ্ছা, যখন আমি নিক্ষেপ করি, আমি যে বলে বা যে বলে নিক্ষেপ করি বস্তুটা ওই বলে কি হয়, ফিরে আসে। বাস্তবিক এটা সম্ভব। দেখ আমি বলি, যদি আমাদের এখানে তো আমাদের রুমে কি বাতাস আছে, বাতাস যদি না থাকে বা কোনো বাধা যদি না থাকে, তাহলে তুমি যে বলে বস্তুটাকে মারবা, মানে বলটাকে যে বলে মারবা, ওই বলে কি হয়, বস্তুটা আবার ব্যাক করবে। এই জিনিসটা এখানে বলা আছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওকে, আচ্ছা কিরকম, দেখো আমরা ধরি যে একটা বস্তুর ভর হচ্ছে ধরো m1, এক দুটা মারবে, আর একটা হচ্ছে কি বেগ হচ্ছে u1, এটা হচ্ছে m2 আর হচ্ছে কি u2। এখানে যেটা হয় যে ধরলাম যে u1 যে বস্তুটা আছে এটার বেগ u2 থেকে কি বেশি। ওকে, অর্থাৎ u1 টার বেগ u2 থেকে কি বেশি, তাহলে u1 টা u2 কে কি করবে, একসময় কি ধাক্কা দিবে, তাই না? একসময় কি করবে, ধাক্কা দিবে। যেহেতু এটার বেগ কম এটার বেগ বেশি, তাহলে চলচ্চিত্রে একসময় কি হবে, ধাক্কা দিবে। আচ্ছা, এই ধাক্কা দেওয়ার পর এই বস্তুটা যে মার্কারটা, এই ডাস্টারটাকে যে বলে ধাক্কা দিবে, ওকে, যে বলে ধাক্কা দিবে, এই যে ডাস্টারটা আছে সেম বলে কি ধাক্কা দিবে। আমি আবার বলতেছি, এই যে মার্কারটা এই ডাস্টার থেকে যে বলে ধাক্কা দিবে, সেই বল মানে ও যদি 10 বলে ধাক্কা দেয়, 10 নিউটন বলে, ও সেম কত 10 নিউটন বলে কি ধাক্কা দিবে, এবং ও দিবে কি সামনের দিকে, তাহলে ও অবশ্যই কি দিবে, পিছনের দিকে। এটাই হচ্ছে কি আমাদের নিউটনের তৃতীয় সূত্র। সুতরাং আমি এখানে এটাই দেখাই, দেখো m1 m2 ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পরে যে মানে সংঘর্ষ মানে হচ্ছে ধাক্কা দিবে, তখন এই যে m1 বস্তুটা ওকে বল দিবে কোন দিকে, ডান দিকে, তাই না? আচ্ছা, আর ডান দিকে আমি এখানে দেখাই, ও দিবে কোন দিকে, ডান দিকে। আচ্ছা, এই বলটাকে আমরা ধরবো হচ্ছে f1, কি ধরবো আমরা f1, মানে m1 m2 এর উপর f1 বল কি ধাক্কা দিছে। আবার m2 টা কি বসে থাকবে না, সেম ও কি করবে, ওকেও ধাক্কা দিবে। এই বলটাকে আমরা ধরলাম কত, f2, কি ধরবো আমরা f2, অর্থাৎ m2 টা f2 বলে m1 কি ধাক্কা দিবে। এবং আমি বলছি ও যত বেগে m2 কে ধাক্কা দিবে, m2 তত বেগে ধাক্কা দিবে। কিন্তু দেখো ওদের ধাক্কার দিকটা কিন্তু বিপরীত, ও দিকছে কোন দিকে, ওইদিকে, আর ও দিকছে কোন দিকে, এইদিকে, বিপরীত। তাহলে আমরা এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এরকম, দেখো খেয়াল করো, আমরা লিখতে পারি এরকম যে f1 ইকুয়াল হচ্ছে কি মাইনাস f2। তোমরা বুঝছো কিনা বলো আমাকে। f1 ইকুয়াল কত, মাইনাস f2, f1 ইকুয়াল কত, মাইনাস f2। কেন? কারণ বল দুইটা কি সমান, কিন্তু একটা আরেকটার কি বিপরীত, তাহলে একটাকে পজিটিভ ধরলে আরেকটা কি নেগেটিভ ধরতে হবে। এখন অনেকে বলতে পারে স্যার আমরা এটা লিখতে পারি না, যে f2 ইকুয়াল কত, মাইনাস f1। হ্যাঁ, এটাও লেখা যাবে, কোনো সমস্যা নাই। একটা বলকে পজিটিভ ধরবো আর একটা বলকে কি নেগেটিভ ধরবো, কিন্তু একটা আরেকটার কি হবে, বিপরীত হবে। তার মানে একটা পজিটিভ ধরলে আরেকটা কি ধরতে হবে, নেগেটিভ। শেষ। এটাই হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্র। সুতরাং আমরা যদি কাউকে হিট করি, সাপোজ কোন একটা প্লাস্টিকের মানুষকে যদি, সাপোজ আর কি, ওটা উদাহরণ জাস্ট, হিট করলে সেও কি বসে থাকবে না, সেও কি আমাকে একটা দিয়ে দিবে নরমালি। আচ্ছা, যাই হোক, ভালো হলে তো দিবে না, সমস্যা নেই। তো তাহলে আমরা এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে এরকম লিখতে পারি যে f1 ইকুয়াল কত লেখা যায়, মাইনাস f2। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো f এর সূত্র আমরা একটু আগে শিখছি, f ইকুয়াল আমরা কি লিখছি, m ইনটু কত a। এখানে তাই লিখতে পারি f1 এর বেলায়, এই যে f1 এর বেলায় কি লিখবো, একটু m1 ইনটু কত, a1। m1 তাহলে এক নাম্বার বল, তাহলে 1 আবার একইভাবে এখানে কি লিখতে পারি, মাইনাস m2 ইনটু কত হবে আমাদের u2। আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি, দেখো ত্বরণের a ইকুয়াল কি ছিল, v মাইনাস u ডিভাইড বাই কত আমাদের t। তার মানে a1 এর জায়গায় আমরা কি করব, মানে a এর জায়গায় যেখানে a পাবো সেখানে, সরি কি লিখলাম বোকার মতো, হোক এখানে হবে a2। আচ্ছা, তাহলে যেখানে a পাবো সেখানে কি এই সূত্রটা আমরা বসায় দিব। ওকে, আচ্ছা তাহলে আমরা লিখি, তাহলে এখানে লিখবো কি m1 ইনটু এর জায়গায় কি হবে, v মাইনাস u ডিভাইড বাই t। তাহলে যেহেতু 1, তাহলে এখানে 1 হবে u1 ডিভাইড বাই কত, t। আবার একই ভাবে সমান সমান মাইনাস থেকে যাবে মাইনাসটা, তাহলে m2 ইনটু এখানে কি হবে আমাদের v2 মাইনাস কত হবে, u2 ডিভাইড বাই কত আমাদের t। আমরা এখানে কি করছি, জাস্ট এখানে সূত্র বসাইছি, এর সূত্র। এখন দেখো, তাহলে v1 u1 ডিভাইড বাই t সমান সমান m2, এর সূত্র v2 মাইনাস u2 ডিভাইড বাই কত, t। এই সূত্রটা। এখন অনেকে বলতে পারে যে স্যার আপনি এখানে t1 দেন নাই কেন, এটা তো প্রথম বল, তাহলে এখানে কি হবে, t1 হবে, আর এখানে t2 হবে না। কেন হবে না? কারণ এখানে বস্তুটা যখন সংঘর্ষ হয়েছে বা বাড়ি খেয়েছে যখন দুইটা একসাথে, তখন কিন্তু একটা নির্দিষ্ট সময় হয়েছে, তাই না? একটা নির্দিষ্ট সময়, মানে টাইমটা কি হবে, সেম। তাহলে টাইমটা কি হবে, সেম, দ্রুত, খুব দ্রুত। টাইমটা কি হয়, সেম ধরা হয়। তাহলে এখানে এইটি আর এইটি কি হবে, অলওয়েজ সমান হবে, কারণ এটা একটা নির্দিষ্ট সময় করছে, একটা সময়, এই জন্য।
তার মানে দেখো তাহলে এখান থেকে আমরা কি করবো, একটু গুণ দিয়ে দেবো। কি গুণ দিব খেয়াল করো, এখানে আমরা এই m1টার সাথে এই পুরোটা গুণ দিব। আর গুণ আকারে থাকা মানে কি, যে এটার সাথে এই পুরোটা গুণ হয়, উপরটার সাথে এর সাথে পুরোটা গুণ হয়। তাহলে আমরা এরকম লিখতে পারি যে m1 তাহলে কি হবে v1 মাইনাস আবার কি হবে m1, তারপর কত হবে আমাদের e1, নিচে কত হবে আমাদের t। একইভাবে সমান সমান মাইনাস m2 এর সাথে গুণ দাও, তাহলে মাইনাস m2 ইনটু কি হবে v2, আবার এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, এখানে কি হবে m2 ইনটু কত আমাদের u2 ডিভাইড বাই কত আমাদের t। এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? এখন দেখো দুই পাশে t আছে, সমান সমান জিনিস আছে, তাহলে সমান সমান জিনিস থাকলে কি হবে, কাটাকাটি চলে যাবে, t t সেম, তাহলে ভাগ করে যাবে। তাহলে ভাগ করে গেলে কি থাকবে আলটিমেটলি, দেখো এখানে আমাদের থাকবে কি m1 v1 মাইনাস কি থাকবে m1 e1 ইকুয়াল থাকে হচ্ছে মাইনাস m2 v2 প্লাস কি থাকে m2 আর হচ্ছে আমাদের u2। ক্লিয়ার? এটুকু তোমরা বুঝতে পারছো আশা করি। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব যে দেখো এবার কি কাজ করব, যে এই মাইনাসটাকে এই পাশে আনবো আর এই মাইনাসটাকে ডান পাশে নিয়ে যাবো। আমি আবার বলতেছি, খেয়াল করো, এই যে মাইনাস m2 v2 এটাকে আমরা এইবার বাম পাশে নিয়ে আসবো, আর এই মাইনাস m1 এটাকে কোথায় ডান পাশে নিয়ে আসবো। তাহলে কিরকম হবে, তাহলে এরকম হবে, দেখো m1 v1 প্লাস এই এটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে m2 v2 ইকুয়াল এই মাইনাস m1 e1 কে ডান পাশে, তাহলে কি হবে প্লাস m1 e1 প্লাস কত হবে m2 u2। এটাকে আমরা একটু সাজায় লিখি, কিভাবে সাজায় লিখবো দেখো, এইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, এটাকে ওই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখতে পারি m1 u1 প্লাস হচ্ছে কত m2 u2 সমান সমান হবে হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে কত m2 v2। এই পুরো সূত্রটাকে আমরা বলি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, এইটুক বলতে কি বোঝায়, যদি বাংলা কথা বলি, এই যে এইটুক, এটা হচ্ছে আমরা বলি সংঘর্ষের পূর্বে। ওকে, এটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি হচ্ছে সংঘর্ষের পূর্বে। সংঘর্ষ মানে কি, যখন দুইটা বস্তু কি হয়েছে, বাড়ি খাইছে আর কি, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি। ওকে, ভরবেগের সমষ্টি পরিচয় আর কি, এখানে জাস্ট পরিচয় দিতেছি আমরা, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি। আর এইটুক কি বলি আমরা, এখন v1 v2 কখন পাইছি দেখো, এই দুইটা বস্তু দেখো যে বাড়ি খেয়েছে, বাড়ি খাওয়ার পর হয়তো যে কোনো একদিকে যাবে, তাহলে যে কোনো একদিকে হয়তো এদিকেও যেতে পারে, ওদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও। তাহলে সংঘর্ষের পরে তাদের বেগ কি হয়েছে, একটা v1 একটা কত v2। তাহলে এটা আমরা লিখবো শুদ্ধ ভাষায় লিখবো হচ্ছে সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। বস্তুদ্বয় লেখা নিব, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। বস্তু দুইটা, তাহলে বস্তুদ্বয় সমষ্টি। আচ্ছা, তার মানে এটুকের পরিচয় পাইলাম কি, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, আর সমানের পরে যে v1 v2 এটা হচ্ছে সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। এবং মনে রাখবা যে এরকম যদি হয়, দুইটা বস্তু এরকম যদি সংঘর্ষ হয়, ওকে, যদি কোনো বল কাজ না করে, মানে শুধু এখানে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, অন্য কোনো বল না, বাতাস বল, মানে যত বল আছে সব বাহির, তাহলে এরকম যদি হয়, একটা পরিবেশ তৈরি করা যায়, তাহলে যে সংঘর্ষের পূর্বে যে সমষ্টি এইটা আর এইটা কি হবে, সেম হয়। মানে হচ্ছে ধরো যে এটা অ্যান্সার বের করার পর, মানে এই পুরোটা মান বসানোর পর তুমি 10 পাইলে, কত পাইলা 10, তাহলে এটার অ্যান্সার কত পাবো 10। এটাকে বলা হয় হচ্ছে, এই সূত্র, পুরো সূত্রটাকে বলা হয় হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের কি মনে রাখবো, ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি আমরা জানি, m1 v1 প্লাস কত m2 u2 সমান সমান কত m1 v1 প্লাস কত m2 v2। ক্লিয়ার? আচ্ছা, তাই এটা হচ্ছে কি ভরবেগের সংরক্ষণ সূত্র। সংরক্ষণ মানে কি, আচ্ছা সংরক্ষণ মানে কি, আমরা যদি বাজার থেকে কোনো কিছু কিনে আনি, শাকসবজি আমরা ফ্রিজে রেখে দিই, কেন, যেন নষ্ট না হয়। ক্লিয়ার? অর্থাৎ পচে না যায়, তো সংরক্ষণ করি, মানে আগের অবস্থায় থাকতেছে, এটাকে বলা হচ্ছে সংরক্ষণ। তাহলে এটা বলতে বোঝায় যে সংঘর্ষের আগে যেরকম ছিল, সংঘর্ষের পরেও যেন সেম থাকে। অর্থাৎ আমরা যে শাকসবজি কিনে আনি, ফ্রিজে রাখার আগে যেরকম থাকবে এবং ফ্রিজে রাখার পরও যেন কি সেম থাকে, মানে খাওয়ার উপযোগী থাকে। এই জন্য এটা কি বলা হয় সংরক্ষণ, মানে কি নষ্ট হবে না, অর্থাৎ নীতিটা মেনে চলবে, এটাকে বলা হচ্ছে কি সংরক্ষণ সূত্র। ওকে, তার মানে এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এখন কিছু জিনিস আসে এখান থেকে। ওকে, ম্যাথ আসে, ম্যাথ। আচ্ছা, কিরকম ম্যাথ আসে দেখো, আমি তোমাকে বলি, তোমাকে একটু হিন্ট দিয়ে দিই। ওকে, সব বলে দিচ্ছি আমি তোমাদের। যদি এরকম হয় যে আমরা সূত্র তো জানলাম যে কি ছিল, m1 e1 প্লাস কত m2 u2 সমান সমান কি আছে m1 v1 প্লাস কত আমাদের m2 তারপর কত আমাদের v2। ওকে, এখন তোমাকে বললো যে সংঘর্ষ হওয়ার পর, ওকে খেয়াল করো, সংঘর্ষ হওয়ার পর মিলিত হয়ে চলে, কি হয়ে চলে, মিলিত হয়ে চলে, মিলিত হয়ে চলে।
মিলিত হয়ে চলে। কেমন সংঘর্ষ মিলিত হয় কেমন রকম আমরা একটু দেখি। এই যে মার্কার এই রাস্টার সংঘর্ষ হইলো, বাড়ি খেলো, হওয়ার পর তারা একসাথে চললো। কেমন আজব না ব্যাপারগুলো? ওকে, ব্যাপারগুলো কেমন আজব লাগে না? কিন্তু বাস্তবে কিন্তু দেখবা যায় কিছু কিছু গাড়ি সংঘর্ষ হওয়ার পর এরকম ভাবে সংঘর্ষ হয় যেন কি হয় একসাথে চলে, ঠিক না? আমরা একটু ম্যাথে চলে আসি। আচ্ছা, তাহলে এরকম যদি হয় যে এ হচ্ছে গাড়ি, এ আরেকটা গাড়ি, তাহলে তারা সংঘর্ষ হওয়ার পর বাড়ি খেলো, মানে সংঘর্ষ হওয়ার পর একদিকে চলা শুরু করলো দুজনে। তাহলে দেখো সংঘর্ষ হওয়ার পর যদি একদিকে চলে তাহলে এই বস্তুটার কি একটা বেগ আছে না, আবার এই বস্তুটার কি আছে একটা বেগ আছে। তাহলে দেখো যখন একসাথে চলে তখন এর বেগ আর এর বেগ কি হয়ে যায়? সেম হয়ে যায়, তাই না? তখনই তো একসাথে চলবে। যদি ওর বেগ বেশি হয়ে যায় তাহলে ওরে রেখা তো চলে যাবো, তাই না? আচ্ছা, তাহলে সংঘর্ষ হওয়ার পর যদি মিলিত হয়ে চলে, মিলিত মানে একসাথে চলে, তাহলে ওর বেগ আর ওর বেগ কি অবশ্যই সেম হতে হবে, না হলে কি মিলিত হয়ে চলবে না। তোমরা দুইটা বন্ধু একসাথে একই বেগে দৌড় দিতে হবে, তাহলে কি সমান সমান থাকবে সিরিয়াল। যদি একটা আরেকটা বেশি দূর হয় তাহলে বেশি হয়ে যাবে না, এই জন্য তাই দুইটার বেগ কি হতে হবে? সেম হতে হবে। তার মানে এখানে দেখো যে সংঘর্ষ হওয়ার পর একটার দোষে কত v1, আরেকটার কি দোষে আমরা v2। তাহলে আমরা যেটা করব, যেখানে যেহেতু সংঘর্ষ হওয়ার পর মিলিত হয়ে চলে, কি হয়ে চলে? মিলিত। তাহলে মিলিত হলে চলে এখানে কয়টা বেগ ধরবো আমরা? একটা ধরবো। কয়টা ধরবো? একটা সেম জিনিস, ওর বেগও 10 ওর বেগও 10, তাহলে একটা 10 ধরলেই হয়। তাহলে আমরা v1 v2 সমান সমান কি দিলাম? v, একটা বেগ। আচ্ছা, তাহলে এখানে কি করবো আমরা? এই v1 আর v2 এর জায়গায় কি বসাবো? v বসাবো। তাহলে আমরা যদি বসাই দেখো কি পাওয়া যায়, m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 ইনটু v1 এর জায়গায় বসাবো v প্লাস m2 ইনটু v2 এর জায়গায় কত বসাবো? v। আচ্ছা, তাহলে এখন দেখো এই দুইটা থেকে কি কমন যায় বলো তো? v আর v কমন যায়। তাহলে v কমন গেলে কি থাকে? m1 প্লাস কত আমাদের? m2। হ্যাঁ, এখানে থাকবে m1 u1 প্লাস কত আমাদের? m2 u2। আচ্ছা, এখান থেকে তুমি v এবার বের করতে চাই, এই পুরোটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে এরকম লিখতে পারি m1 u1 প্লাস m2 u2, সরি m2 u2 ডিভাইডেড বাই, এই ব্যাপারটা নিচে আসলে ভাগ হয়ে যাবে, m1 প্লাস কত? m2 ইকুয়াল কত আমাদের? v। ওকে, এখন এই সূত্রটা কিসের? এই সূত্রটা হচ্ছে যদি বলা থাকে মিলিত বেগ নির্ণয় করো, মিলিত বেগ বের করো, তখন হবে এই সূত্র, শেষ, আর কোনো কথা নেই। যদি বলে কোশ্চেনে অবশ্যই বলবে, অবশ্যই গ নাম্বারে আসে যে বলে মিলিত বেগ বের করো, দুইটা বস্তু সংঘর্ষ হয়েছে মিলিত বেগ বের করো, তখন এই সূত্র। ক্লিয়ার? m1 u1 প্লাস কত? m2 u2 আর কি m1 প্লাস কত? m2, শেষ। তাহলে v ইকুয়াল হবে হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই কত? m1 প্লাস m2। এটা হচ্ছে v দ্বারা কি বোঝায়? মিলিত বেগ। সংঘর্ষ হওয়ার পর তারা একসাথে যে বেগে চলছে সেই বেগটা, এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আচ্ছা, আরো কিছু জিনিস বলে দিই আমি। দেখো অনেক সময় বলে কি জানো, অনেক সময় বলে যে দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসতেছে, এখানে তো একই দিকে যাইতেছে, এখানে দুইটা বস্তু কি একই দিকে যাইতেছে। এরকম হলো যে দুইটা বস্তু বিপরীত দিক থেকে, একজন এদিক থেকে আসতেছে আরেকজন এদিক থেকে আসতেছে। এরকম যদি বলে কোশ্চেনে, খেয়াল করো, বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে বিপরীত দিক থেকে আসলে ওরটা কি হবে? u1 বেগ আর ওরটা কি হবে? u2, তাই না? এখন কোশ্চেনে বিপরীত দিক বললেই বা এরকম যদি চিহ্ন দেয়া দেয় তাহলে মনে রাখবা একটার বেগের মান ধরবা পজিটিভ, আরেকটার বেগের মান ধরবা কি? নেগেটিভ। যদি বলে পূর্ব পশ্চিম থেকে আসতেছে, উত্তর দক্ষিণ থেকে আসতেছে, বিপরীত দিক থেকে আসতেছে, বা এরকম চিহ্ন দিয়ে দেয় বিপরীত দিক, তাহলে একটার মান ধরবা কি? পজিটিভ, আর আরেকটার মান ধরবা কি? নেগেটিভ। মানে সাপোজ এখানে যদি 10 দেওয়া থাকে, কত দেখো? 10, আর এখানে যদি 20 দেওয়া থাকে 20, তাহলে এখানে u2 যখন লিখবো তখন কি লিখবো? -20। ক্লিয়ার? তার মানে একটা বেগকে আমরা কি ধরবো? নেগেটিভ ধরবো, কারণ বিপরীত দিকে বলছে তাই। তাহলে তুমি এখানে কি করবা? জাস্ট এখানে এই সূত্রের জায়গায়, এই সূত্রের জায়গায় এখানে লিখবা কি? জাস্ট এখানে দেখবা হচ্ছে কত? -u2, শেষ। বেগটা কি বসায় দিবা? মাইনাস বসায় দিবা। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আসে যে বিপরীত দিক থেকে, তাহলে একটা বেগকে পজিটিভ রেখে আরেকটা বেগকে আমরা জাস্ট কি করে দিব? আমরা নেগেটিভ বসায় দিব। এই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের যত ঝামেলা। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস কি আসে আমি তোমাকে বলি। তাহলে দেখো তৃতীয় সূত্র গেল, ভরবেগের সংরক্ষণশীলতা গেল, সংরক্ষণ সূত্র বা সংরক্ষণশীলতা যেটাকে আমরা বলি। এবার এই যে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা যে শিখলাম, এটা নিয়ে একটা খুব ভালো একটা প্রয়োগ আছে এই সূত্রে। সেটা হচ্ছে এই সূত্র দিয়া একটা খুব স্পেশাল ম্যাথ আসে। ওকে, সেই ম্যাথটা হচ্ছে বন্দুকের ম্যাথ, তোমরা সবাই জানো। ওকে, আচ্ছা, বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বলে, তাই না? তো এই সূত্রটা, বন্দুকের যে সূত্রটা, এটা শর্টকাট হিসেবে এই সূত্র থেকে আসলে আসে, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। তো জিনিসটা এখন আমরা একদম সুন্দর করে দেখব। সাপোজ ধরো যে আমরা একটা সুন্দর করে ছোট একটা বন্দুক আঁকি, আমরা দেখি কিরকম আঁকতে পারি আমরা। ঠিক আছে, এই এই হ্যাঁ, ওকে, আচ্ছা,
এই যেহেতু এরকম ভাবে মারবো তাই না, এই এই ছোট একটা বন্দুক আমরা আঁকলাম, নর্মাল একটা বন্দুক। তো ভালো আঁকতে পারলো না। এই ওকে, এটা একটা বন্দুক। এখন আমরা জানি বন্দুকের ভিতরে থেকে গুলি বা বুলেট থাকে তাই না, বুলেট বুলেট ওকে, বুলেট থাকে আমাদের জানি। ওকে, এখন ভরবেগের সমকোণ সূত্র থেকে আমরা কি জানি, যে আমরা জানি এখানে লিখলাম, হ্যাঁ এখানে সুবিধা হবে m1 u1 প্লাস কত হবে হচ্ছে m2 v2 ইকুয়াল হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে আমাদের কত m2 v2। ওকে, আচ্ছা এখন দেখো এটা হচ্ছে কি মানে পূর্বের অবস্থা, মানে আগে কি ঘটছে। এখন এখানে জিনিসপাতি কয়টা আছে দেখো, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পিস্তল বা বন্দুক, আর একটা হচ্ছে কি বুলেট। এখন প্রথম অবস্থায় খেয়াল করো, প্রথম অবস্থায় বুলেটও কি থাকে, গুলিও কি থাকে, স্থির থাকে, আবার বন্দুকও কি থাকে, স্থির থাকে। তার মানে আমরা যদি বুলেটের মানে এই বুলেটের বেগটা যদি আমাকে u1 ইকুয়াল কত হবে 0 প্রথম অবস্থায়, আর বন্দুকেরটাও তো কি হবে u2 ইকুয়াল কত আমাদের 0। আর অনেকে বলবে স্যার বন্দুকের বেগ আসতো করতে। আচ্ছা আমরা একটু এক্সপ্লেন করি জিনিসটা, তোমরা জানো, তোমরা বিভিন্ন মুভিতে দেখছো যে আমরা যখন গুলি যখন করা হয় তখন দেখবা গুলিটা সামনে যায় আর বন্দুকটা কি আসতে পিছনের দিকে ঠেলা দেয়। ওকে, এটা কিন্তু জানি আমরা সবাই, দেখবা যে অনেক হাই পাওয়ার যে বড় বন্দুকগুলা গুলি করতে যায় দেখবা যে পিছনে এরকম কি বাড়ি খায় যেরকম পিছনের দিকে। এই তো কি করা হয় যে বন্দুকটা থেকে যখন গুলিটা বের হয় সামনের দিকে একটা ফোর্স নিয়ে বের হয়, ওই ফোর্সে কি করে পিছন দিকে একটা ব্যাক ফোর্স দেয়, এই কারণে বন্দুকটা কি হয় পিছনের দিকে ফিরে যায়। তাই আমরা গুলির বেগটা তো আমরা দেখি, প্লাস এখানে আমরা বন্দুকের বেগটাও কি আমরা কাউন্ট করি, অর্থাৎ বন্দুকের বেগটা কোন দিকে যায় পিছনের দিকে, তাই আমরা বলি বন্দুকের পশ্চাৎ বেগ। ওকে, আচ্ছা যাই হোক, তার মানে প্রথম অবস্থায় আমরা তো বন্দুকটা ধরে নিয়েছি, তাহলে বন্দুক স্থির আছে, আমাদের গুলিও কি স্থির আছে। তাহলে এখানে m1 দ্বারা বোঝায় হচ্ছে, ধরো যে m1 দ্বারা হচ্ছে বন্দুকের ভর, আর m2 দ্বারা হচ্ছে কি আমাদের গুলির ভর। ওকে, আচ্ছা এখন প্রথম অবস্থায় u1 কত হবে 0, আবার u2 কত হবে 0 হবে, কত হবে আমাদের 0, তাই না। তার মানে এখানে যদি 0 বসাই তাহলে পুরাটা দেখো, এখানে 0 বসাইলে 0-র সাথে তুমি যাই গুণ করো কি আসবে 0, এই 0-র সাথে তুমি যাই গুণ করো কত আসবে 0 আসবে। অর্থাৎ প্রথম অবস্থায় বন্দুকও স্থির থাকবে, গুলিও স্থির থাকবে। তার মানে এই পুরো টার্মটা লেফট হ্যান্ড সাইড যেটুকু আছে এই পুরোটা আলটিমেটলি কত হয়ে যায় 0 হয়ে যায়, কত 0 থাকে কি m1 v1 প্লাস কত আমাদের m2 v2। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা করি এটা মনে রাখার জন্য একটা টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে দেখো এখানে আমরা বন্দুক বড় নাকি গুলি বড়, বন্দুক বড়, তাহলে বন্দুকের ভরটা আমরা বড় হাতের m দ্বারা প্রকাশ করি, কি করি বড় হাতের m, এখানে বড় হাতের m দ্বারা বুঝাই কি বন্দুকের ভর। গুলিটা যেহেতু ছোট এটাকে আমরা গুলির ভরটাকে ছোট হাতের m দ্বারা প্রকাশ করি, কি করি আমরা ছোট হাতের m। আচ্ছা এখন গুলিটা কোন দিকে যাবে, আমাদের সামনের দিকে যাবে, কোন দিকে যাবে আমাদের সামনের দিকে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন গুলির কি একটা বেগ থাকবে, আচ্ছা এখন গুলির বেগটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ছোট হাতের v দ্বারা, কি দ্বারা আমরা ছোট হাতের v দ্বারা। আর বন্দুকের বেগটা কোন দিকে থাকবে আমাদের পিছনের দিকে, কোন দিকে পিছনের দিকে, এটাকে প্রকাশ করি হচ্ছে কি আমরা বড় হাতের v দ্বারা, কি দ্বারা আমরা বড় হাতের v দ্বারা। ওকে, এটা আমরা এখানে দেখি, হ্যাঁ বন্দুকের যে বেগটা এটা থাকে পিছনের দিকে, এটাকে প্রকাশ করি বড় হাতের v দ্বারা। তার মানে আমরা একটু এক্সপ্লেন করি, এখানে বড় হাতের m হচ্ছে কি আমাদের বন্দুকের ভর, ছোট হাতের m হচ্ছে কি গুলির ভর, এখানে ছোট হাতের ভি হচ্ছে কি গুলির বেগ, আর এখানে বড় হাতের ভিটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। কি লিখতে হবে বন্দুকের পশ্চাৎ বেগ, এগুলো লিখবা বন্দুকের পশ্চাৎ বেগ, সুন্দর করে লিখতে হবে, হ্যাঁ বন্দুকের পশ্চাৎ বেগ। এই জিনিসটা আমাদের পরীক্ষায় বের করতে বলে যে বন্দুকের পশ্চাৎ বেগ বের করো। পশ্চাৎ মানে হচ্ছে কি পিছনে, বন্দুকটা তো পিছনে চলে যায়, ওই বেগটাকে আমরা বলি কি বন্দুকের পশ্চাৎ বেগ। ওকে, তাহলে এখন যেটা করবো আমরা এখানে m1টা হচ্ছে এই যে এখানে দুইটা টার্ম আছে, একটা হবে কি আমাদের বন্দুকের জন্য, আরেকটা হবে কি গুলির জন্য। তাহলে বন্দুকের জন্য যদি আমরা অ্যাপ্লাই করি জিনিসটা দেখো কিরকম হয়, m1 এটা হচ্ছে, এটা ধরে বন্দুকের জন্য, তুমি যে কোনো একটা ধরে নিতে পারো সমস্যা নাই, একটু ধরে বন্দুক, তাহলে বন্দুকের m1টাকে আমরা কি ধরছি বড় হাতের m, ওকে ইনটু v1 মানে কি বন্দুকের বেগ পশ্চাৎ বেগ, তাহলে বড় হাতের কি v প্লাস m2টা কি গুলির ভর, তাহলে গুলির ভরটাকে আমরা কি ধরছি ছোট হাতের m, v2টা কি গুলির বেগ, তাহলে গুলির বেগ থেকে আমরা কি ধরছি ছোট হাতের v। এখান থেকে আসলে সূত্রটা আসে, আমরা সবাই সূত্র একটা দেখি যে এটা যদি আমরা সাজায় লিখি তাহলে এরকম লিখতে পারি mv প্লাস হচ্ছে mv ইকুয়াল কত আমাদের 0, এটা হচ্ছে মেইন সূত্র। এখান থেকে আমরা কি করি বন্দুকের পশ্চাৎ বেগটাকে আমরা বের করি, কিভাবে বের করবো এখান থেকে আমরা দেখো, এখানে mvটাকে আমরা রেখে দেই mv ইকুয়াল এ প্লাস mvটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে কি হবে মাইনাস mv। আমাদের দরকার বন্দুকের পশ্চাৎ বেগ, তাহলে আমরা লিখবো v ইকুয়াল মাইনাস mv ডিভাইডেড বাই এই বড় হাতের একটা এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে ছোট হাতের m। এই হচ্ছে আমাদের মেইন সূত্র।
অর্থাৎ এখানে এই সূত্র দ্বারা ভি ইকুয়াল মাইনাস এম বি ডিভাইড বাই এম, যেখানে এম হচ্ছে কি গলির ভর ছোট হাতের যেহেতু, বি হচ্ছে কি গলির বেগ, এম হচ্ছে কি বন্দুকের ভর। এখানে বসালে কি বন্দুকের পশ্চাৎ বেগটাকে আমরা পেয়ে যাব। এখন এই অ্যান্সারটা করার পর দেখবা যে নেগেটিভ আসবে। কি আসবে অ্যান্সারটা? নেগেটিভ আসবে। অলওয়েজ অ্যান্সারটা নেগেটিভ আসবে। ওকে, মানে নেগেটিভ সামথিং। ধরো যে নেগেটিভ 3 ধরলাম, কত 3 মিটার পার সেকেন্ড। তার মানে এই নেগেটিভ দ্বারা বোঝায় বন্দুকটা কোন দিকে গেছে? পিছনের দিকে। অবশ্যই নেগেটিভ আসবে, অবশ্যই। মাইনাস, যেহেতু তুমি সামনে গুলির বেগটা পজিটিভ ধরছো, বিপরীত দিকে তুমি যে ম্যাথই করো না কেন অলওয়েজ এটা কি আসবে? নেগেটিভ আসবে, নাহলে ওইটা ম্যাথই হবে না। ওকে, তার মানে এখানে মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? বন্দুকের পশ্চাৎ বেগ। তার মানে এই অ্যান্সারটা করার পর, মানে পুরো ম্যাথটা করার পর এটা রেখে দেওয়ার পর তুমি লিখবা শেষে যে বন্দুকের পশ্চাৎ বেগ সমান সমান, কালি আসতেছে না, বন্দুকের পশ্চাৎ বেগ সমান সমান কি হবে? 3 মিটার পার সেকেন্ড। ওকে, তুমি যখন বাংলা কথাটা লিখে ফেলবা তখন আর মাইনাস থেকে লিখবা না। আমি আশা করি বুঝাতে পারছি। যখন আমরা ম্যাথটা পুরাটা করার পর যা আছে তাই রেখে দিব, মাইনাস লিখে দিব। কিন্তু যখন বাংলায় বলতে যাব যে বন্দুকের পশ্চাৎ বেগ, তখন আর কি মাইনাসটা বলবো না, মাইনাসটা বাদ দিয়ে শুধু কি পজিটিভ অ্যান্সারটা বসায় দিব। এই হচ্ছে আপনাদের খেলা। এরপর এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এখান থেকে ম্যাথ আসে। এরপর চলো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতা। এই জিনিসটা আসলে কি? দেখো, আমরা তো ভরবেগের সংরক্ষণশীলতা পড়ছিলাম, তাই না? ভরবেগের, দেখো খালি ডিস্টার্ব দিতেছে, দেখো ভরবেগের সংরক্ষণশীলতা। ওকে, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা কি ছিল? ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি ছিল আমাদের? m1 v1, সরি কি বলি, m1 u1 প্লাস হচ্ছে কি m2 u2 ইকুয়াল হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে কি আমাদের m2 v2। আর গতিশক্তি যদি বলে, গতিশক্তির সংরক্ষণশীলতা, এটা হচ্ছে আমি তোমাদের 4 অধ্যায় ডিটেইলসে বলবো, ঠিক আছে? আপাতত একটু মনে রাখো, গতিশক্তির সংরক্ষণশীলতা যদি বলে, তাহলে গতিশক্তির একটা সূত্র আছে, এটা 4 অধ্যায় আছে। এটা দেখবো হচ্ছে E সমান E কে সমান সমান কত? হাফ m b স্কয়ার। এটা হচ্ছে কোন একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে তার মধ্যে যে শক্তিটা জমা হয় সেই শক্তিটা আমরা কি সূত্রের মাধ্যমে বের করতে পারি। ওকে, এখন যেটা করব এটা হচ্ছে কি আমাদের আদি অবস্থায়, এটা হচ্ছে কি আমাদের শেষ অবস্থায়। তার মানে আমরা যেটা করব এই সূত্রটাকে আমরা একটু মেকআপ করব। কিভাবে? দেখো, এখানে হাফ লিখবো। প্রথম বস্তুর জন্য কি লিখবো আমরা? m1, যেহেতু আদি বেগ u, এখানে কি ছিল? শেষ বেগ, আদি বেগ u, এখানে লিখবো হচ্ছে u1 স্কয়ার প্লাস, একইভাবে সূত্র কিন্তু সেম, জাস্ট এখানে আদি বেগের জন্য কি লিখছি? u1। আবার এখানে কি হবে? m2 ইনটু কত হবে? u2 স্কয়ার ইকুয়াল, আবার কি হবে? হাফ m1 তারপর কত? v1 স্কয়ার প্লাস হাফ m2 তারপর কত আমাদের v2 স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, দেখছো, এটাকে বলা হয় গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র। আর এটা হচ্ছে কি ভরবেগের সংরক্ষণশীলতার কি সূত্র। এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এটা কিভাবে আসলো? এই যে নিয়ম অনুযায়ী আর কি অবস্থায় ছিল, এটা কিন্তু আলোচনা করবো পরে, এই অধ্যায়ে এটা নিয়ে এত ডিটেলস নাই। তো এবার সূত্র আকারে মনে রাখবো, এছাড়া আমি আলাদা একটা ভিডিও দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন তুমি যদি এই দুটো সলভ করবো, অর্থাৎ এই দুটো যদি সলভ করো, একটা স্পেশাল সমীকরণ ধারণ করানো যায়। আচ্ছা, কি সমীকরণ এটা? দেখো, আমরা যখন সংঘর্ষ হয়েছে, দুইটা বস্তুর সংঘর্ষ হয়েছে, হয়তো দুইটা বস্তু ওইটা আগে যেতে পারে বা এটার পিছনে যেতে পারে সংঘর্ষ হওয়ার পর, বা দুজন কি ছিটকে যেতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখন কোশ্চেনে বলা থাকে যে এই দুইটা বস্তুর আলাদা আলাদা বেগ নির্ণয় করে। এই যে আমাদের টপিকটা, এই যে টপিকটা চলে আসছে, আমরা আলাদা আলাদা বেগ, আলাদা আলাদা মানে কি? বস্তু দুইটা ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা কি করবো আমরা? বেগটা বের করবো। কিভাবে বের করবো? এই দুইটা সূত্র কি করা হয়? সমাধান করা হয়। এই যে সমাধান করা হয়, সমাধানের জন্য আমি আলাদা ভিডিও দিব। এই সমাধান পরীক্ষায় কখনো আসবে না, জাস্ট খালি সূত্রটা আসবে। ওকে, এখন সূত্রটা আসে হচ্ছে এই দুইটা সমীকরণ কি সমাধান করে। প্রথম বস্তুর বেগ, অর্থাৎ প্রথম বস্তুর মানে এই বস্তুর ধরো যে বেগ সংঘর্ষের পর, ঠিক আছে, v1 ইকুয়াল, নিচে লিখবা m1 প্লাস কি লিখবা? m2। ক্লিয়ার? আচ্ছা, আর পরে লিখবা হচ্ছে m1 মাইনাস কত? m2 ইন্টু লিখবা হচ্ছে কি u1 প্লাস হচ্ছে 2m2 ইন্টু কত? u2। এটা হচ্ছে প্রথম বস্তুর বেগের সমীকরণের সূত্র, যেটা আমরা এই দুইটা সমীকরণ কি সমাধান করে পাই। আবার একইভাবে দ্বিতীয় বস্তুর জন্য v2 ইকুয়াল, এখানে হবে হচ্ছে m1 প্লাস কত আমাদের m2, আর এখানে হবে কত? m2 মাইনাস হচ্ছে m1 ইন্টু হচ্ছে কত আমাদের এখানে কি হবে বলো? এখানে কি হবে? u2, তাই না? প্লাস কবে কত হবে? 2m1 ইনটু কত আমাদের u1। তাহলে এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা চাইলে আলাদা আলাদা বেগ বের করতে পারি। রিসেন্টলি এই কোশ্চেনগুলোকে আসা শুরু করছে, তাই এগুলোকে আমাদের জানতে অবশ্যই হবে। ওকে, তাহলে এখানে খেয়াল করো, মনে রাখবা কি হবে? দেখো, যখন v1 লিখবা, v1 লিখবা কি m1 প্লাস m2, এই দুইটা সেম থাকবে।
m1 m2। দেখো নিচে যেটা লিখবা এই 1 একের থেকে কত বিয়োগ যাবে 2 বিয়োগ দেবে, m1 মাইনাস কত m2, এখানে v1 তাই এখানে কি হবে u1 প্লাস বাকিটা 2 লেখা লিখবা কি এক বাদে বাকি একের পরের সংখ্যা কত 2, তাহলে m2 u2। মানে আমি যেটা বুঝাইতেছি মনে রাখার জন্য 1 হলে কি হবে m1 প্লাস m2, আবার m1 থেকে m2 টা কি যাবে বিয়োগ যাবে, থাকবে কত u1 প্লাস 2 m2 u2। আবার v2 যখন লিখবা তখন m1 প্লাস m2 নিচে সেম থাকবে, 2 মানে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ যাবে, এখানে 2 হলে এখানে কত 2, এই প্লাসের পরে সবগুলা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, অর্থাৎ এখানে 1 থাকলে প্লাসের পরে সবগুলা কি হয়ে যাবে 2, আবার এখানে 2 থাকলে এখানে বাকিগুলা কি হবে 1 হয়ে যাবে, আর বাকি সবগুলা কি থাকবে সেম থাকবে। এই সূত্রের মাধ্যমে আমার চ্যানেলে এরকম ম্যাথ আছে তোমরা চেক করে দেখতে পারো, আমি দিয়ে দিব না, সমস্যা নেই। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা চাইলে কি আলাদা আলাদা কি বেগটা চাইলে বের করতে পারি। আচ্ছা এখন তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা এটা, এই দুইটা সমীকরণ কিভাবে আসে এই দুইটা কি সমাধান করে। এখন দেখো মনে রাখবা আরেকটা জিনিস, সেটা হচ্ছে সংঘর্ষ হচ্ছে 2 প্রকার, এইটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংঘর্ষ হচ্ছে 2 প্রকার। সংঘর্ষ কত প্রকার মনে রাখবা, সংঘর্ষ হচ্ছে 2 প্রকার। সংঘর্ষ হচ্ছে কি 2 প্রকার। একটাকে বলি হচ্ছে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ, কি বলি আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ, আর আরেকটাকে বলি হচ্ছে আমরা একটু করে লিখে না, আরেকটাকে বলি হচ্ছে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ক্লিয়ার? আচ্ছা তাহলে সংঘর্ষ কয় প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক। এটা হচ্ছে ম্যাথে আসবে ঘ নাম্বারের জন্য, 4 নাম্বারের জন্য আসবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত আছে, কি শর্ত আমি বলি। এখানে যেটা হবে যে আচ্ছা দেখো কি লিখছি আমি, উপরটাকে আমরা কি বলি ভরবেগের সংরক্ষণশীলতা, নিচেরটাকে কি বলি গতিশক্তির সংরক্ষণশীলতা। তাহলে কোশ্চেনে কি করবে, তোমার বিভিন্ন বস্তুর মান দেওয়া থাকবে, তুমি কি করবা প্রথমে এই যে ভরবেগের সংরক্ষণশীলতা বের করবা, দেখবা যে অ্যান্সার অর্থাৎ বাম পাশ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি সমান আসবে। একইভাবে তুমি গতিশক্তির সংরক্ষণশীলতাও কি চেক করবা, বা লেফট হ্যান্ড সাইড দেখবা কি সমান আসবে। এইটার উত্তর আর এইটার উত্তর কি আসবে, নরমালি সেম আসবে। যদি সেম আইসা পড়ে তাহলে এইটাকে বলি হচ্ছে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ। অনেক ইম্পর্টেন্ট এই জিনিসটা। স্থিতিস্থাপক সংঘর্ষ কি, যখন এই দুইটা সেম চলে আসবে, কি চলে আসবে সেম, একই উত্তর চলে আসবে, তখন সেটাকে আমরা কি বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। ক্লিয়ার? আচ্ছা এখন অস্থিতিস্থাপক তাহলে কি হবে, অস্থিতিস্থাপক বেলায় এইটা সেম থাকবে। ওকে আমি একটু লেখা দিই, এটা লেখা নিও, সত্যটা তোমরা লেখা নিও। ওকে সব জায়গায় কিন্তু পাবা না, ওকে লেখা নিও। অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় ভরবেগের সংরক্ষণশীলতা ঠিক দেবে, মানে এখানে লেফট হ্যান্ড সাইডে যে উত্তরটা আসবে রাইট হ্যান্ড সাইডে সেম উত্তর আসবে, কিন্তু গতিশক্তির সংরক্ষণশীলতায় এই জিনিসটা আসবে না, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কখন হবে না। ক্লিয়ার? তার মানে বুঝতে পারছি স্থিতিস্থাপক সংঘর্ষ মানে এই লেফট হ্যান্ড সাইডগুলো সমান হবে, রাইট হ্যান্ড সাইডগুলো কি সমান হবে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় এই দুইটা কিন্তু কমন, মানে এই দুইটাও সেম থাকবে। এই যে স্থিতিস্থাপক বেলায় ভরবেগের সংরক্ষণশীলতা সেম থাকবে, অস্থিতিস্থাপকটা কি সেম থাকবে, কিন্তু জাস্ট চেঞ্জ হবে কি গতিশক্তির সংরক্ষণশীলতা। এইটা এখানে সবগুলো উত্তর সেম আসবে, মানে এখানে এই সমীকরণের জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম, এটার জন্য কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম, আবার এটার জন্য এই উপরের জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সেম, কিন্তু এইটার জন্য অস্থিতিস্থাপকের গতিশক্তির সংরক্ষণশীলতার বেলায় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কখনো কি সমান আসবে না। তাই একটা চালাকি আছে, চালাকিটা কি আমি বলি, তোমরা যখন ম্যাথ দিবে তুমি শুধু এই সমীকরণ দিয়ে চেক করবে, যে গতিশক্তির সংরক্ষণশীলতা সমীকরণ দিয়ে কি চেক করবা, তাহলেই হবে, আর কিছু লাগবে না। ওকে কারণ আসলে এইটাই শুধু ভিন্ন আসে, আর বাকিগুলো কি থাকবে অবশ্যই সেম থাকবে, কারণ এইটা আর এইটা কি সেম। ক্লিয়ার? আচ্ছা তার মানে চেক করবা কোনটা দিয়ে, এটা দিয়ে মান দিয়ে দিবে, কেন বসায় দিবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, দেখবা মিলবে, আর এটা কি মিলবে না, তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপক আর এটা হচ্ছে কি অস্থিতিস্থাপক। এইটা হচ্ছে টেস্ট পেপারের সব বোর্ডে এবং সব জায়গায় এসেছে, সেটা হচ্ছে ঘর্ষণ রিলেটেড ম্যাথ। এটা যে কত ইম্পর্টেন্ট সেটা তোমাদের আমি বুঝাতে পারবো না। ওকে তোমরা যদি টেস্ট পেপার খোলো, বিভিন্ন সৃজনশীল খোলো, অহরহ ম্যাথ, এবং কি আমাদের মেইন বইয়ে যে সৃজনশীলটা আছে ওইটাও এই ম্যাথ, এই সংক্রান্ত ম্যাথ। ওকে তো ঘর্ষণ নিয়ে আজকে কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ, ঘর্ষণের কনসেপ্ট একদম 100% আজকে কি আমি ক্লিয়ার করে দিব। ওকে তাহলে চলো শুরু করি। তাহলে ঘর্ষণ, তাই না,
যেটা ইংলিশে আমরা বলি হচ্ছে কি ফ্রিকশন। কি বলি ইংলিশে? ফ্রিকশন। ওকে, ফ্রিকশন। ওকে, আচ্ছা আমি কিছু কথা বলি, শোনো। আচ্ছা এর বৈশিষ্ট্য বলে নিই আমি। ঘর্ষণ গতির বিপরীতে কাজ করে। কি কাজ করে? গতির বিপরীতে। আমি লিখে দিই সব, মানে এটা হচ্ছে ঘাড়তারা, তুমি যেদিকে গতি দিবা তার বিপরীত দিক। এটাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। কি করা হয়? ছোট হাতের এফ। প্রযুক্ত বল ইকুয়াল ঘর্ষণ বল প্লাস কার্যকর বল। প্রযুক্ত বলকে প্রকাশ করবো হচ্ছে আমরা বড় হাতের এফ দ্বারা, ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় কি ছোট হাতের এফ দ্বারা, প্লাস কার্যকর বলকে প্রকাশ করা হচ্ছে ধরো যে এফ প্রাইম দ্বারা। এটা তুমি যে কোনো নাম দাও, এটাকে F1 F2 কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, তার মানে সূত্র কি কি পাইলাম, কি কি বৈশিষ্ট্য আমরা একটু দেখতে পেলাম। সেটা হচ্ছে ঘর্ষণ গতির বিপরীতে কাজ করে, এটাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা একক কি হবে? যেহেতু ঘর্ষণ বল, এটা একক হচ্ছে কি নিউটন, কোনো সন্দেহ নাই। আচ্ছা, তাহলে সূত্র কি হবে? একটা বিশেষ সূত্র, প্রযুক্ত বল সমান সমান ঘর্ষণ বল প্লাস কি কার্যকর বল। প্রযুক্ত বল প্রকাশ করবো কি এফ দ্বারা, ঘর্ষণ বলকে ছোট হাতের এফ দ্বারা, এবং কার্যকর বল কি এফ প্রাইম দ্বারা। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য আমরা লিখে দিই, ঘর্ষণ বলটা ওজনের সমানুপাতিক। ঘর্ষণ বলটা কি আমাদের ওজনের সমানুপাতিক। ওকে, ঘর্ষণ বল হচ্ছে কি ওজনের সমানুপাতিক। এই জিনিসগুলো কি করবো এখন আমরা এক্সপ্লেন করে দেব। আচ্ছা, কিরকম? চলো, ধরো একটা তলে একটা ফুটবল আছে। কি আছে? একটা ফুটবলটাকে কি করলা তুমি 10 নিউটন বলে। কয় নিউটন বলে? 10 নিউটন বল। খেয়াল করো, একটা বস্তুকে যখন তুমি প্রয়োগ করবা একটা বলে, সেই বলটাকে আমরা বলি হচ্ছে প্রযুক্ত বল। কি বলি আমরা? প্রযুক্ত বল। কি বলি আমরা? প্রযুক্ত বল। এখন আমরা যখন একটা বলকে কিক করি বা একটা মার্বেলকে ছেড়ে দেই, তখন মার্বেলটা কি হয়? একটা জায়গা বা একটা বল একটা জায়গায় যাওয়ার পর কি হয়? থেমে যায়, নাকি সারা জীবন চলতে থাকে? না, একটা জায়গায় যাওয়ার পর কি থেমে যায়। যে কোনো বস্তু তুমি রাস্তায় যে কোনো জায়গায় একটা যাওয়ার পর থেমে যাবে। কেন থেমে যাবে? কারণ তুমি যখন বস্তুটাকে একটা বল প্রয়োগ করো, তখন বস্তুটা কি হয়? যে তল বরাবর চলে সেই তলের বিপরীত দিকে একটা বল কাজ করে। কি কাজ করে? বিপরীত দিকে একটা বল। অর্থাৎ ওই তলে যখন বস্তুটা চলে তার গতির বিপরীতে যে বলটা কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। কি বলি আমরা? ঘর্ষণ বল। বুঝছো কিনা? ক্লিয়ার করো। গতির বিপরীতে লেখা দিই, গতির বিপরীত। তার মানে তুমি যেদিকে বল প্রয়োগ করবা, ওই তলটা, ওই রাস্তাটা তার বিপরীত দিকে কি করে? বল প্রয়োগ করে। যদি বিপরীত দিকে বল প্রয়োগ না করতো তাহলে সারা জীবনে অ্যাক্সিডেন্ট হইতো। ওকে, চলতেই থাকতো। ওকে, তাহলে ওই যে আমরা যখন গাড়ি ব্রেক করার পর পিছলকে খানিকটা সামনে যায়, পরে কি হয়? থেমে যায়। যদি রাস্তা মসৃণ হতো, কোনো ঘর্ষণ যদি না থাকতো, কোনো ঘর্ষণ বিপরীত দিকে যদি বল না থাকতো, তাহলে এটা ব্রেক করলে এটা থাইনা তো থাকতো, প্লাস একদম চলতে থাকতো, তাই না? তো বাস্তবে এটা হয় না। বাস্তবে এই একটা বলের কারণে সব বস্তু কি হয়? থেমে যায়। ওকে, অর্থাৎ গতিশীল বস্তু সবগুলো কি হবে? একসময় থেমে যাবে। এবং আমরা রাস্তায় হাঁটা চলা, গাড়ি চলে, এই ঘর্ষণ হচ্ছে অনেক উপকার। ঘর্ষণ একটা খনা বা একটা কোশ্চেন আছে, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, ব্যাখ্যা করো। ওকে, ঘর্ষণের কারণে তুমি খাতায় লিখতে পারছো, ঘর্ষণের কারণে প্যারাশুট থাপ করে নিচে পড়ে যেতেছে না, আস্তে আস্তে পড়তেছে। ওকে, বিভিন্ন বস্তু উপর থেকে পড়লে কি হয়? সময় লাগে। সেই সবগুলো হচ্ছে ঘর্ষণের কারণ। আচ্ছা, দেখো, তাহলে আমরা বুঝি যে একটা বস্তুকে যখন আমরা সামনের দিকে বল প্রয়োগ করবো, তার পিছন দিকে একটা বল কাজ করে, সেটাকে আমরা কি বলি? ঘর্ষণ বল। এটা অলওয়েজ কি গতির বিপরীত দিকে কাজ করবে। আচ্ছা, ধরলাম এখানে ঘর্ষণ বল হচ্ছে দেওয়া আছে 5 নিউটন। কয় নিউটন? 5 নিউটন। আচ্ছা, তাহলে এখানে যদি বলি, তাহলে বস্তুটার উপরে আসলে কত বল কাজ করতেছে? এদিকে কাজ করতেছে কত? 10, বিপরীত দিকে কাজ করতেছে কত? 5। তাহলে আমরা কি করব? বড়টা থেকে কি করব? ছোটটা বিয়োগ করে দেব। 10 - 5, তাহলে কত আসবে? 5 নিউটন। তার মানে 5 নিউটন বলে বস্তুটা কোন দিকে যাবে? সামনের দিকে। এই 5 নিউটনটাকে বলি হচ্ছে আমরা কার্যকর বল। কি বলি আমরা? কার্যকর বল। মানে কতটুকু কাজ হয়েছে আসলে, কাটাকাটি করে কতটুকু বেঁচে আছে লাভ। একটা ব্যবসায় কাটাকাটি হোলসেল করার পর ক্রয় বিক্রয় করার পর কতটুকু লাভ আছে, সেটাকে আমরা কি বলি? কার্যকর। তার মানে বুঝলাম, দেখো এখানে প্রযুক্ত বল কত ছিল? 10, আর ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করতেছে, সেটা কয় নিউটন? আমাদের 5 নিউটন। তাহলে এই বলটার উপর কতটুকু আসলে বল প্রযুক্ত হচ্ছে? তাহলে 10 - 5 = 5 নিউটন। এটা কি কার্যকর বল, মানে প্রযুক্ত থেকে এটাই কি আসলে বাইচে আছে এটার উপরে, এই বলটুকু। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা আরেকটা সূত্র দাঁড় করাতে পারি, কিন্তু কার্যকর বল সমান সমান কি? প্রযুক্ত বল মাইনাস কি? এটাও লেখা যায়, হ্যাঁ, এটাও লেখা যায়। কার্যকর বল অনেক কিছু দাঁড় করানো যায়। কার্যকর বল ইকুয়াল কি হবে? প্রযুক্ত
বল মাইনাস কি হবে ঘর্ষণ বল, এটা একটা সূত্র, ওই একই জাস্ট, এটা মনে রাখতে পারে দেখছি। তো এটা আমরা কোন থেকে প্রমাণ পাইলাম, এই যে এখান থেকে প্রমাণ পেয়েছি, দেখো এখান থেকে প্রমাণ পেয়েছি আমরা, তাই না? হ্যাঁ, তাহলে প্রযুক্ত বল এখানে কত 10, যেটা প্রয়োগ করছো 10 মাইনাস ঘর্ষণ বল কত আমাদের 5, তাই না? তাহলে এখানে দেখো 5, তাহলে 5, তাহলে আলটিমেটলি কার্যকর বল কত হয় 5 নিউটন, শেষ, ইজি। ওকে, তাহলে এখান থেকে আমরা সূত্র লিখি F ইজিক্যাল টু কি, F প্লাস কত F প্রাইম। ওকে, এই হচ্ছে আমাদের মেইন সূত্র, এগুলো একটু মনে রাখতে হবে আমাদের, একটু লেখা নিও তোমরা। হ্যাঁ, এখন দেখো এটাকে আমরা ছেলে ভেঙে অনেকে ত্বরণ বের করতে বলে, তাহলে F ইকুয়াল এখানে লেখা যায় F প্লাস এই F প্রাইম, আমরা সূত্র কি জানি F ইকুয়াল কত m a, তাহলে F প্রাইম বলতে কি আমরা m a চাইলে কি লিখতে পারি। ওকে, F ইকুয়াল কত m a, তাহলে এখান থেকে আবার অনেক সময় কি বলতে পারো ত্বরণ বের করতে পারো, তাহলে এই সূত্র দ্বারা কি আমরা ত্বরণ বের করতে পারবো। তো F প্রাইমের জায়গায় m a লিখে বাকিটুকু এই পাশে এনে কি চাইলে a বের করতে পারি। এই হচ্ছে ঘর্ষণের জিনিসপাতি। ওকে, এখন তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, এরপর বলছি কি যে দেখো এরপর বলছি ঘর্ষণ বলটা প্রযুক্ত বলের ওজনের সমানুপাতিক। কি ওজনের সমানুপাতিক, এটা কেন? কারণ দেখো এই যে মার্কারটা আমি চাইলে কি সহজেই মুভ করতে পারতেছি, তাই না? আমি যখন বল প্রয়োগ করতেছি সহজেই মুভ করা যাচ্ছে, কিন্তু তোমার বাসার খাট যেটা আছে সেটাকে তুমি সহজেই মুভ করতে পারবা না। কেন পারবা না? এটা কিন্তু একটা বেসিক, কারণ এটার ওজন বেশি তাই তুমি কি এটাকে সরাতে পারছো না। তার মানে বুঝা যায় যার ওজন বেশি তার ঘর্ষণটাও কি হয় বেশি হয়, মানে সে সরতে চায় না, আমি যাবো না, আমি এখানে থাকবো। ক্লিয়ার জিনিসটা এরকম। তো যত বেশি ওজন তার ঘর্ষণটাও কি তত বেশি কাজ করে। তার মানে ঘর্ষণ যার কম, ওকে, মানে ওজন যার কম তাহলে ঘর্ষণও কি হবে কম হবে। আশা করি আমি তোমার বুঝাতে পারছি, ঠিক আছে? তার মানে এই কনসেপ্ট থেকে, মানে জেনারেল কনসেপ্ট থেকে বোঝা যায় যে ঘর্ষণ বলটা ওজনের কি হবে সমানুপাতিক হবে। আমি আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, যত বেশি ওজন বেশি হবে তাকে সরাকে তত বেশি কষ্ট হবে, তার মানে সেখানে কি হবে ঘর্ষণ তত বেশি হবে, কারণ ওজন বেশি ঘর্ষণ বেশি। ওকে, আচ্ছা, আবার ঘর্ষণ বেশি ওজন বেশি তাহলে ওজন বেশি তার মানে কি ঘর্ষণ বেশি হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মুছে দিই আমি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। এখন এটা থেকে আমরা একটা সূত্র দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে F সমানুপাতিক W। তো আমি এর আগে এই ক্লাসে করাইছি যে সমানুপাতিক এর চিহ্নটা হচ্ছে এখানে নাম কি সমানুপাতিক। এই সমানুপাতিক যখন উঠাবো তখন দুইটা জিনিস আছে। কয়টা? দুইটা। একটা আসে হচ্ছে সমান সমান, আর একটা হচ্ছে কি ধ্রুবক। এটা আমি আলোচনা করছি, ধ্রুবক। আচ্ছা, তাহলে F আমরা রাখবো, সমানুপাতিক উঠাই দিলে একটা ধ্রুবক আসে, এটা মিউ না, এটার নাম মিউ ইন্টু কি W। এই ঠিক আছে, এখানে মিউটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে গতীয় ঘর্ষণ সহগ, ঠিক আছে, বা ঘর্ষণ সহগ, অনেকে ঘর্ষণ গুণাঙ্ক বলে, কত নাম বাবা। ওকে, সহগ গতীয় কি ঘর্ষণ সহগ। তাহলে এখানে মিউটা কি আমাদের গতীয় ঘর্ষণ সহগ, এটা আমি এইভাবে লেখা হয় মিউ, ঠিক আছে, এইভাবে মিউ। আরেকটা আছে নিউ, কিন্তু এটা কি হবে মিউ নাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে F ইকুয়াল কত মিউ ইন্টু কত W, এটা হচ্ছে একটা সূত্র, ম্যাথ আসে। আবার দেখো এখান থেকে একটু মেকআপ করা যায়। কি করা জানো? আমরা জানি যে ওজনের সূত্র কি ছিল? W ইকুয়াল কত m ইন্টু G, এটা হচ্ছে ওজন। এটা কি হচ্ছে ওজন, অর্থাৎ কোনো বস্তুর ভরকে যদি অভিকর্ষ স্তরের দ্বারা গুণ করো তাহলে তুমি কি পাবা? ওজন পাবা। তাহলে W ইকুয়াল টু কত mg, তার মানে এই W এর জায়গায় চাইলে কি তুমি mgটা বসাইতে পারো। তাহলে আমরা আলটিমেট সূত্র দ্বারা হচ্ছে মিউ ইন্টু কত m ইন্টু কত g। দেখো কত কিছু দাঁড় করানো যায়। এখন এই মিউ এর মানটা ফিক্সড, এটা আমাদের পরীক্ষায় বলা থাকবে। ওকে, পরীক্ষায় বলা থাকবে বা কোশ্চেনে কি দেয়া থাকবে, কোনো টেনশন নাই, দেয়া থাকবে। আর অনেক সময় বের করতে বলবে, তাহলে অন্য মানগুলো কি দেয়া থাকবে। এই হচ্ছে ঘর্ষণ নিয়ে যত জিনিসপাতি। ওকে, তাহলে এখান থেকে যদি তোমাকে মিউ বের করতে বলো অবশ্যই বের করতে পারবা। মিউ ইকুয়াল কত হবে F, আর এই ডব্লিউটা কি হবে নিচে হবে F বাই কত W। শেষ। ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ সহগ বের করতে বললো, তখন তুমি উপরে F ঘর্ষণ আর ওজনটাকে বসায় দিবা। আবার ওজন ইকুয়াল W ইকুয়াল টু mg, তাহলে এখানে W জায়গায় আবার কি লেখা যায় mg। কত কাহিনী। তো জানলে আসলে অনেক কিছু চাইলে কি জানা যায়। হচ্ছে আরেকটা জিনিস, হচ্ছে আমাদের ম্যাথ রিলেটেড যত ম্যাথ আসবে এগুলো নিয়ে আসে। এখন ঘর্ষণ কিন্তু 4 প্রকার। ঘর্ষণ কত প্রকার ছিল আমাদের? 4 প্রকার। এগুলি বই থেকে তোমরা পড়ে নিলে হবে। একটাকে বলে হচ্ছে স্থিতি ঘর্ষণ, কি বলি আমরা? স্থিতি, 1 নাম্বার। আর 2 নাম্বারটাকে বলে হচ্ছে আমরা গতীয় ঘর্ষণ। 3 নাম্বারটাকে বলে হচ্ছে আবর্ত ঘর্ষণ। ওকে, আর 4 নাম্বারটাকে বলে হচ্ছে কি আমরা প্রবাহী ঘর্ষণ। আমি উদাহরণ দিব জাস্ট এখানে। প্রবাহী ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ কি? আমরা যখন কোনো বস্তুকে সরাতে পারি না, অনেক বস্তুর ভরটাকে ওজনটা অনেক বেশি, তাহলে দেখবে সরাতে পারি না, কষ্ট হয়, সেটাকে আমরা কি বলি? স্থিতি ঘর্ষণ। আবার আর অন্যভাবে বলা যায়, সেটা হচ্ছে ইন্টার উঠলে এগুলো আরো ডিটেলস পাবা। স্থিতি ঘর্ষণটাকে আমরা যখন হাঁটি না, হাঁটার পর এই যে হাঁটার আমরা কিন্তু পিছল খেয়ে যাই না,
আচ্ছা, হাঁটা কি পিছল খেয়ে যায় না? এই হাঁটার সময় কি করে, মাটিটা আমাদের যখন পাড়া দেয় মাটিটা কি করে আটকিয়ে রাখে। তো আমরা হাঁটা চলা এগুলো হচ্ছে কি স্থিতিকর্ষণের উদাহরণ। গতীয় ঘর্ষণ, কোন একটা বস্তু যদি কোনো তলের উপর দিয়ে চলে আর কি, গতিশীল হয় যে কোনো বস্তু, তখন যে ঘর্ষণটা কাজ করে এটাকে আমরা হচ্ছে গতীয় ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ, আবর্ত মানে কি, গড়িয়ে গড়িয়ে যদি কোনো বস্তু চলে, কিরকম কোনো সুটকেসের নিচে কি চাকা থাকে, কোনো ট্রলির নিচে চাকা থাকে, এগুলো যখন চলে এগুলাকে বলে হচ্ছে আমরা আবর্ত ঘর্ষণ। ক্লিয়ার? প্রবাহী ঘর্ষণ কি? প্রবাহী হচ্ছে যে কোনো বায়বীয় তরল পথ হতে পারে। আমি বলি সহজভাবে বলি, আমার অনেকে দেখো বিমান থেকে লাফ দেয় প্যারাশুট নিয়ে, তাই না, হেলিকপ্টার থেকে লাফ দেয়, তখন এই যে বাতাসে যে ঘর্ষণটা কাজ করে সেটাকে আমরা কি বলি, প্রবাহী ঘর্ষণ। এই বাতাসের ঘর্ষণের কারণে কি হয়, ওই প্যারাশুটের কারণে সে আস্তে আস্তে পরে, যদি বাতাস না থাকতো উপর থেকে পড়তো টাস করে শেষ হয়ে যেত। ঠিক আছে, এই হচ্ছে ঘর্ষণের যাবতীয় আলোচনা। তাহলে আমাদের 3 অধ্যায় সম্পূর্ণ কি কমপ্লিট হয়ে গেল। ইনশাল্লাহ এখান থেকে তোমরা কি 100% কমন হবার কোনো টেনশন নাই। নেক্সট ভিডিওতে আমরা 4 অধ্যায়ের যত কিছু আছে সব 14 গোষ্ঠীকে আমরা আলোচনা করবো। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।